সবাইকে স্বাগত জানাই আজকে আমাদের এই আলোচনায়, যেটাকে আমরা বলছি ভার্চুয়াল অনলাইন ভার্চুয়াল গোল টেবিল বৈঠক। গোল টেবিল শব্দটা আমরা মানে অপরিবর্তিত রাখলাম, যদিও আমরা ঠিক সেই অর্থে গোল টেবিলে আমরা মিলিত হতে পারছি না কোভিড এর জন্য, কিন্তু আমরা ধরে নেব যে ভার্চুয়ালি আমরা একটা গোল টেবিল বৈঠকে আলোচনা করছি। এবং এই আলোচনার মধ্য দিয়ে আমরা আজকে বিশ্ব জনসংখ্যা দিবসের যে মূল প্রতিপাদ্য বিষয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে আমাদের আলোচনা। বিষয়টা আজকে হচ্ছে, আমরা যেটা আলোচনা করছি যে এখানে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের এই আলোচনাটা, এখানে নারী, তরুণী, কিশোরীদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা, এটাই হচ্ছে আমাদের মূল আলোচ্য বিষয়। এবং আমরা বলতে পারি যে আমাদের যেটা মূল স্লোগান, সেটা হচ্ছে আজকের আলোচনায় কোভিড-19 নারী ও কিশোরী স্বাস্থ্য অধিকার সুরক্ষায় করণীয়, মানে করণীয় গুলার উপরই আমরা জোর দিব। এবং আজকে আমরা খুবই কৃতজ্ঞতা জানাই পিএসটিসির প্রতি, কারণ পিএসটিসি প্রথম আলো উদ্যোগ নিয়ে এই আলোচনাটা করছি, এবং সঙ্গে সহযোগিতায় রয়েছেন এমবাসি অফ দ্য কিংডম অফ নেদারল্যান্ডস এবং ইউবিআর, ইউনাইট ফর বডি রাইটস। ওরা দীর্ঘদিন ধরে কাজ করছেন বিভিন্ন জেলার, বিভিন্ন উপজেলায়, বিভিন্ন জায়গায়, এবং এই অ্যালায়েন্সটার অভিজ্ঞতাটাও আজকে আমরা নিয়ে আসবো। আমি কৃতজ্ঞতা জানাই, কারণ আজকে দিনটা দেখেন, যেমন পিএসটিসির ভূমিকা আছে, মিডিয়ারও কিন্তু একটা ভূমিকা আছে। এবং আমাদের প্রথম আলো আজকে আমরা একটা এই বিষয়টার উপরে, যে বিষয়টার উপরে আজকে আমরা আলোচনা করছি, যে নারী, তরুণী, কিশোরী তাদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করার প্রয়োজনটা এখন সবচেয়ে বেশি গুরুত্ব নিয়ে আমাদের সামনে এসেছে। এটা একটা অপেড হিসাবে, উপসম্পাদকীয় হিসেবে আমরা চেপেছি। আরেকটা চেপেছি লাস্ট পেজে একটা নিউজ, সেটা হচ্ছে যে এই সময়টাতে দেখেন বাল্য বিবাহ রোধ করার অনেকটাই আমরা করতে পেরেছিলাম, কিন্তু এখন আবার বেড়ে যাচ্ছে, কারণ সেই প্রশাসন সেইভাবে তৎপরতা দেখাতে পারছে না বা সুযোগ হচ্ছে না। সো এটা তো একটা আছে, মিডিয়ার একটা রোল। আর পিএসটিসি তো একটা বড় ভূমিকা পালন করছে। আজকের এই আলোচনার পর এটা আমরা ভিডিও হিসাবে প্রচারিত হবে, আমাদের ফেসবুকে হবে এবং পরে এটা ইউটিউবেও যাবে। তা আমি বলতে চাই যে আজকের আলোচনা সবাই যারা আছেন, এবং বিশেষভাবে প্রধান অতিথি মিস শাহান আরা বানু এনডিসি, উনি একটু পরে হয়তো জয়েন করবেন। আর ডক্টর আশা বিটা টকলসন, থ্যাংক ইউ ভেরি মাচ ফর জয়নিং আওয়ার ডিসকাশন, থ্যাংকস সো মাচ। আর এছাড়া আছেন ডক্টর নূর মোহাম্মদ, উনি চেয়ার, আজকের আলোচনার চেয়ার, উনি এক্সিকিউটিভ ডিরেক্টর। তারপরে আছেন মুশফিকা জামান। মুশফিকা আপা, অনেকদিন পর আপনার সঙ্গে কথা হচ্ছে, দেখা হলো। এছাড়াও ডক্টর উবাইদুর রব, মিস রোকেয়া কবির, ওনারা আছেন, শালে আহমেদ, এবং আরো অনেকে আছেন। আর বিশেষ ভাবে আমি বলবো যে পিএসটিসি এবং এদের সঙ্গে যারা ইউথ প্রফেশনাল রিপ্রেজেন্টেটিভ কয়েকজন আছেন, তারা তাদের অভিজ্ঞতাও বলবেন। আমি মনে করি যে তিনটা সমস্যা আজকে আমাদের সামনে রয়েছে, যেটা আমরা আলোচনা করব। সেটা হচ্ছে এই কোভিড এর কারণে দেখেন বাসায় সাংসারিক কাজের চাপ, লকডাউন যেসব এলাকায় আছে, বহু এলাকায় আছে, তাদের সমস্ত চাপটা জায়গা করতেছে কিন্তু নারীদের। তারপর হচ্ছে যে নারীরা দেখেন যে হাসপাতালগুলোতে ডাক্তার, নার্স যে নারীরা আছে, তাদের তো মানে অক্লান্ত পরিশ্রম করতে হচ্ছে, এবং তারা ভিকটিমও পরিণত হচ্ছে, তারপরেও তারা কাজ করছেন, এবং তাদের সুরক্ষার বিষয়টাও কিন্তু আমাদের সামনে আসছে। এরপরে আছে ধরেন যে কেউ সন্তান সম্ভব আছেন, তার ডাক্তারের কাছে যেতে হবে, ক্লিনিকে যেতে হবে। সেইখানে গেলে আবার একটা প্রশ্ন যে আপনি আগে কোভিড টেস্ট করান, এবং এটা একটা খুবই কঠিন কাজ। সুতরাং এই জায়গাটা আমাদের কি করণীয়, এই একটা বিষয়। তারপর হচ্ছে যে বাসায় কাজের চাপ, সংসার সামলাতে হবে, তারপর বাসায় যারা একটু প্রবীণ আছেন তাদের সামলাতে হবে,
একটা মানে অকল্পনীয় একটা চাপের মধ্যে তারা আছেন, সেটা আমাদের শেয়ার করার বিষয়টাও কিন্তু রয়েছে। আর একটা যেটা সবচেয়ে বড় সমস্যা, সেটা হচ্ছে এই সময়টা আমরা দেখছি যে নারীর প্রতি সহিংসতা এটা কিন্তু সাংঘাতিকভাবে বেড়ে গেছে এবং প্রতিদিন পত্রিকায় এটার উপর খবর আসছে। দেখেন, আমাদের দেশে এবং সারা বিশ্বের হিসেবে দেখা যায় যে অর্ধেক হচ্ছে নারী, এবং কর্মক্ষেত্রে তাদের নিরাপত্তাটা যদি আমরা না দিতে পারি, তাহলে কিন্তু ওভারঅল শুধু নারী, কিশোরী, তরুণী তারাই সাফার করবে তা না, দেশের অর্থনীতি, সমাজ সবকিছুই কিন্তু সাফার করবে। আর এই যে আমাদের দেশে একটা অবস্থার সৃষ্টি হয়েছে যে তরুণরা, তাদের মধ্যে যে একটা অবক্ষয়, আমি বলবো যে একটা অবক্ষয়, তারা নির্বিচারে নারীদের প্রতি অত্যাচার চালিয়ে যাচ্ছে, সেই জায়গাটাও কিন্তু একটা কিছু করতে হবে। আমাদের এখানে নীতি নির্ধারকরা আছেন, বিশেষভাবে আমি বলবো যে যারা নীতি নির্ধারণ করেন, তাদের কাছে আমাদের কতগুলি প্রস্তাবও আমরা পৌঁছে দেব, এবং তারা নিশ্চয়ই সেটা পরবর্তীকালে কাজে পরিণত করবেন। আর একটা হচ্ছে যে নাগরিক সচেতনতা, এটা কিন্তু এখন সবচেয়ে বড় প্রয়োজন, এবং শুধুমাত্র নারীদের জন্য নারীরা সচেতন হয়তো হবে না, নাগরিকদেরও সাধারণভাবে, অন্য সময় তো আছেই, এখন আরো বেশি গুরুত্বপূর্ণ। সুতরাং আমি বলছি যে এই বিষয়গুলো আজকে আলোচনায় আসবে, এবং আজকের আলোচনাটা সঞ্চালনা করার জন্য আমি অনুরোধ করছি আমাদের প্রথম আলো সহকারী সম্পাদক ফিরোজ জামান চৌধুরী, উনি আলোচনা করবেন, উনি এটা পরিচালনা করবেন, তাকে আমি দায়িত্ব দিচ্ছি। সবাইকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে যে এই সমস্যার মধ্যেও, এই নানান অসুবিধার মধ্যেও আপনারা এসেছেন এবং আলোচনায় অংশ নিচ্ছেন। কালকে এটার একটা নিউজ আমাদের প্রিন্ট মিডিয়াতেও যাবে, আর আমাদের অনলাইনেও যাবে, এবং আমরা চেষ্টা করব যে এটার একটা ইংলিশ ভার্সন আমাদের অনলাইনে যাবে। তার কয়েকদিনের মধ্যে আমরা একটা পূর্ণ পৃষ্ঠা যে তরপত্র, সেটা আমরা প্রকাশ করব, সেটাও আমাদের অনলাইনে। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে আমার বক্তব্য এখানে শেষ করছি। ফিরোজ চৌধুরী। ধন্যবাদ আব্দুল কাইয়ুম, আমাদের প্রিয় কাইয়ুম ভাই। কাইয়ুম ভাইয়ের বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের আজকের আলোচনা শুরু হলো। আজ বিশ্ব জনসংখ্যা দিবস। জনসংখ্যা দিবসকে সামনে রেখে প্রথম আলো এবং পিএসটিসি যৌথভাবে ভার্চুয়াল গোলটেবিলের আয়োজন করছে। আমাদের আজকের গোলটেবিলের বিষয় কোভিড-19 নারী ও কিশোরী স্বাস্থ্য অধিকার সুরক্ষায় করণীয়। আমাদের এই আয়োজনে সহযোগিতা করছে নেদারল্যান্ডস দূতাবাস এবং ইউবিআর অ্যালায়েন্স। তো এ পর্যায়ে পিএসটিসির নির্বাহী পরিচালক ডক্টর নূর মোহাম্মদ মূল প্রবন্ধ উপস্থাপন করবেন। ডক্টর নূর মোহাম্মদ। Thank you, Mr. Firoz. In fact, this is not the keynote. I'll just give you some cue. There are some slides I tried to develop. আমাদের এখানে যারা উপস্থিত আছেন, they are all experts and practitioners. I'll tell the development practitioners. So they know more about the situation. As you all know, that today's theme of World Population Day is the putting the brakes on COVID-19, how to safeguard the health and rights of women and girls. So what I wanted to share is that about some slides about COVID-19, but you all know that when it started, back in December 2019 in Wuhan, China, and now it has been spreaded all over the world. And we also know that the older people and those with underlying medical problems like cardiovascular disease, diabetes, chronic respiratory, I think the comorbidity, if there are some comorbidity, they are at more risk. You also know that so far, till date, and I'm talking about till yesterday's data, July 10, 2020, is that by this time we have lost more than 550,000 people for this COVID-19. And we do have more than 12 million confirmed cases in 213 countries.
and at least 58,000 are at critical conditions. That's about the global situation. If I come back to Bangladesh scenario, you all know also that the first cases were detected on 8 March 2020 in Bangladesh. So after that, it has been spreading day by day and throughout the nation. So the affected people has been increasing. If I just share the data till yesterday, 10th July 2020, through DDHS officials, it was told that by this time we have more than 178,000 affected cases, and the death toll reached 2,275. Yes, the government of the People's Republic of Bangladesh has been trying to do a lot of things to stop the spreading, but the reality is that it has been increasing. Still now, it is on the increasing trend. Now, my point is that how to break this COVID-19 spreading, how to safeguard the health and rights of women and girls. That would be the focus of today's discussion, that is the roundtable discussion. I also would like to give you some information about the global scenario and how girls and women affected by coronavirus. And you have already heard from Kayum Bhai is that these disease outbreaks increase girls and young women's duties, caring elderly back at home, family members as the siblings, and they are now out of school, the young girls. Economic strain on families, it has been increasing. The child labor, gender-based violence, that also has been increasing, which is also told by Kayum Bhai, the associate editor. Now, the thing is that the situation is such that during this pandemic situation, increased number of pregnancies, unsafe abortions, these definitely are overburdening the total health system wherever we are, and it is globally. You know that maternal, newborn, and child health services are also being interrupted because many of our health service providers are confined with the COVID, treating or caring COVID-19 patients. You see that what other impacts on women's health, it includes, there was a UNFPA projection given that 47 million women in 114 low and middle income countries may not get the modern contraceptives. 7 million unintended pregnancies could be expected during if the lockdown carries or this situation carries more than 6 months. So you have been seeing that is the burden on the health system, how it would be gradually increasing. The projection also tells that 30 million additional cases of gender-based violence can be expected to occur in the if the situation or lockdown or this pandemic situation continues, if it lingers 6 more months. So it is not only in Bangladesh, but throughout the world, the child marriage cases also might be increasing. So the projection says that an additional of 30 million child marriages could take place in the upcoming years. So what to do? The question is then what to do in this situation. We will be discussing that here, in fact. If I just highlight the Bangladesh scenario, we all know what is the facilities we do have. Definitely, till this outbreak started, in fact, happened,
So from now, our capacity, the government's capacity or Bangladesh's capacity of testing the COVID patient has increased. WHO publishes every week's in update. The last updates was given on 6 July 2020. And by this time, we know that 75 labs are now testing the COVID patients. We do have still some stock of PPE, mask, and gloves. These are the requirements for the health providers to provide the services. We have continuing our screening process when the people from outside, that is the foreign countries, are entering to Bangladesh, be it air, naval route or by road. So far, we have screened more than about 1 million screening happened. So our capacity from 8 March 2020 till now has been increased, but whether it is enough or not. In the cases, the way it has been going up till now, still says that we are climbing the peak. We do not know. You expert people will tell that is when will come down, but the good news is that we have started testing good number of cases till now, which already crossed Sri Lanka's test capacity. So Sri Lanka is far better than us. So maybe we would be in a better position in the coming days. But the question to this audience, the discussant, is that how are the sexual and reproductive health and rights services, especially for the young girls and women during this pandemic? So what is the situation and what is our suggestion in this scenario? I'll also tell something about some rights issue, and then I'll stop when we are trying to give a reality check of our Bangladesh scenario and the rights. You know that Manusher Jonno Foundation did some consecutive studies, that is rapid survey, back in April and May. They have been doing in every month, and it revealed that total 4,705 incidences of violence occurred in only April 2020. And out of those victims, 2,076 had never been abused before. So what it tells, it tells that is the risk of violence in this situation has increased. The following month, in May, they have found that 13,494 incidences of violence. And among them, 4,160 didn't face such experience before this situation. So we need to think about what could be the measure to address this situation. I'll highlight one slide on the child marriage issue. I'm quoting from a report of Financial Express that came out on 26 June. And they mentioned 2 studies, one done by BRAC in 11 districts, and 13% of the responders at that time told that is in their areas child marriages are happening. So, and Plan International and in another study told that is in only Kurigram districts, 40 child marriages taking place. I'll conclude here, but they also told that is in this situation, out of 40 child marriages were there, but they could stop 14 child marriages in February. March 10 stopped. In April, they could stop 3. In May, they could stop 2. It has been decreasing. That's another
worrying scenario. What Kayum Bhai was telling is that the administration is more, concentrating their services towards and dealing the COVID patients, and some of the things maybe in this burden of jobs they could not take care of. So we need to think about how we would be dealing with this rights issue. In this morning, I was in another session of Dhaka University. There, I learned this word, that shadow pandemic it has been following COVID-19 pandemic. So I'll stop here. Let's discuss it. Today, how we could think about this situation and what to do for now. Thank you very much, Mr. Firaz. ধন্যবাদ ডক্টর নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক পিএসটিসি। ডক্টর নূর মোহাম্মদ বিশ্ব পরিস্থিতি, বাংলাদেশ পরিস্থিতি, কোভিড-19 এর বাস্তবতায় তুলে ধরেছেন। সেখানে উনি ফোকাস করতে চেয়েছেন নারী স্বাস্থ্যের কথা, অনাকাঙ্ক্ষিত গর্ভধারণের কথা। বিশেষ করে শেষের দিকে তিনি বাল্য বিয়ের যে কিছু ডেটা তুলে ধরেছেন, প্ল্যান ইন্টারন্যাশনাল এবং অন্য অনেক সংস্থা ধরে। আমাদের আলোচনা নিশ্চয়ই সেভাবে এগোতে থাকবে। ধীরে ধীরে আমরা সবকিছুই বিস্তারিত আমরা জানতে চেষ্টা করব। তো আমাদের আলোচনার বিষয় কোভিড-19, নারী ও কিশোরী স্বাস্থ্য অধিকার সুরক্ষায় করণীয়। এ পর্যায়ে আমি আহ্বান করছি মাশফিকা জামান সাটিয়ার, সিনিয়র অ্যাডভাইজার ASR and Gender, Netherlands Embassy, Dhaka. Mashfika Jaman Satyar. Thank you, Firoz bhai. Thanks to Noor bhai. আজকের এই আমাদের যে প্রতিপাদ্য কোভিড-19 এবং নারী ও কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষা, এই বিষয়ে উনি আমাদেরকে একটু ব্যাকগ্রাউন্ডটা দিয়েছেন যে কি অবস্থায় আছি আমরা, গ্লোবালি আমরা কি অবস্থায় আছি এবং বাংলাদেশে আমাদের অবস্থানটা কিরকম। তো এখানে আমাদের সাথে আজকে অনেক এক্সপার্ট জয়েন করেছেন। তো আমরা শুনবো যে আমরা কি করলে আসলে এই যে অনেক বেশি ডোমেস্টিক ভায়োলেন্স হচ্ছে, অনেক বেশি চাইল্ড ম্যারেজ হয়ে যাচ্ছে, যেটা আমরা এতদিন ধরে অ্যাড্রেস করে আসার চেষ্টা করেছি, আমরা কমিয়ে আনতে চেষ্টা করছিলাম সকলে মিলে কাজ করে, সেই নাম্বারগুলো আসলে সারা বিশ্বে এই কোভিড-19 এর কারণে অনেক বেশি বেড়ে গেছে। আমাদের কাইয়ুম ভাই যেভাবে বলেছেন এবং নূর ভাইও বলেছেন যে বাসায় থাকার কারণে আমরা মেয়েরা যারা কাজ করছি বা আমরা যারা হাউসওয়াইফ, আমাদের কিন্তু কাজের সময় এবং কাজের বার্ডেনটা অনেক বেশি বেড়ে গেছে। সবাই বাসায় থাকাতে মহিলাদের উপরে আসলে বাসার সমস্ত কিছু করার বিষয়টা চলে আসতেছে। যদিও আমরা বিভিন্ন পরিসংখ্যান থেকে এও দেখতে পাই যে ছেলেরা অনেক এগিয়ে আসছেন, অনেক ক্ষেত্রেই সাহায্য করছেন, কিন্তু তারপরেও মেজর পোর্শনটা কিন্তু মেয়েদের উপরেই থাকছে। এবং সেই সাথে যে ক্লোজ প্রক্সিমিটিতে আমরা আছি এই গত 3-4 মাস ধরে, সেটার ক্ষেত্রেও অনেক কারণ অনেকে দেখাচ্ছেন যে সেখানেও ডোমেস্টিক ভায়োলেন্সটা অনেক বেড়ে গিয়েছে। কারণ আমরা সকলেই জানি যে ক্লোজ প্রক্সিমিটি অলওয়েজ ক্রিয়েটস প্রবলেম। সো এই সমস্ত ইস্যুগুলো আসলে দিনে দিনে ভয়ঙ্করই হচ্ছে, বিশেষ করে মেয়ে এবং নারীদের উপরে। আমরা আমাদের কিশোর কিশোরীদের অবস্থা যদি দেখি, তারাও কিন্তু খুব ভালো আছেন আমি মনে করি না। কারণ ওনারা স্কুলে যেতেন, বাইরে খেলতে যেতেন, বাইরে ফ্রেন্ডদের সাথে মিশতেন, সেটা একটা রকম ছিল। এখন বাসার মধ্যে থাকছেন, তাদের মানসিকতার অনেক চাপ পড়ছে। তারা পড়াশোনা করছে, অনলাইনে করছে, কিন্তু রেগুলারিটির যে ব্যাপারটা সেটা কিন্তু অনেক কমে গেছে। সো we are seeing that lot of problem is rising beside the health issues that we are mostly attending to because of this COVID-19. So আজকের এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য প্রথম আলো, পিএসটিসি এবং অবশ্যই আমার প্রোগ্রাম ইউবিআর কে আমি ধন্যবাদ জানাই, এবং আমাকে এখানে কিছু বলার জন্য সুযোগ করে দেওয়ার জন্য আমি সকলকে ধন্যবাদ দিচ্ছি। আমি আসলে শুনতে আসছিলাম বেশি যে সকলে কি বলতে চান, কারণ
বিষয়গুলো কিন্তু আসলে কঠিন হয়ে যাচ্ছে। আমরা শুনছি প্রবলেম এটা বেড়ে যাচ্ছে, চাইল্ড ম্যারেজ অনেক বেড়ে গেছে, ডোমেস্টিক ভায়োলেন্স বেড়ে গেছে, মেয়েদের উপর বার্ডেন বেড়ে গেছে, পুরুষরা তাদের অনেকে চাকরি নেই, সেক্ষেত্রে তাদের মানসিকতার অনেক পরিবর্তন হচ্ছে এবং সেক্ষেত্রেও ডোমেস্টিক ভায়োলেন্স নাকি অনেক বেড়ে যাচ্ছে। সো এই সমস্ত ইস্যুগুলোকে অ্যাড্রেস করার জন্য আমাদের কি করা উচিত? আমরা তো সকলে মিলে অনেক চেষ্টা করছিলাম এবং অনেকটুকু প্রগ্রেসও করেছিলাম আমরা, যে এই সমস্ত জেন্ডার বেসড ভায়োলেন্স, চাইল্ড ম্যারেজ এগুলো কমিয়ে আনার জন্য সকলে একত্রিত হয়ে আমরা চেষ্টা করছিলাম। তো আমাদের নেদারল্যান্ডস এম্বাসির পক্ষ থেকে আপনারা জানেন যে আমরা সবসময় নারীদের সহিংসতা রোধে, নারীদের এম্পাওয়ারমেন্টের জন্য কাজ করে আসছি এবং চাইল্ড ম্যারেজ আমাদের একটা বড় ইস্যু। তো আমরা আসলে জানতে চাই আপনাদের কাছ থেকে যে আসলে কি করা উচিত। আপনারা সবাই এক্সপার্টরা আছেন এখানে, আপনাদের প্রতি আমার অনুরোধ যে আমাদের আসলে খুঁজে বের করা দরকার যে সরকার, ইউএন, আইএনজিও, এনজিও, মিডিয়ার এখানে বড় ভূমিকা আছে। আমরা সকলেই জানি যে মিডিয়ার মাধ্যমে আমরা অনেক মানুষকে রিচ করতে পারি, সেটা মেসেজ দিয়ে হোক, ইনফরমেশন দিয়ে হোক। সো আমার অনুরোধ থাকবে আপনাদের সকলের কাছে যে চলেন আমরা সকলে মিলে আসলে কি করতে পারি আমাদের যে নারী, আমাদের যে শিশু, আমাদের যে মেয়েরা রয়েছে তাদের স্বাস্থ্যগত এবং তাদের মানসিকতা এবং তাদের অবস্থানটাকে উন্নয়ন করার জন্য, সেটা আমরা আজকে খুঁজে বের করার চেষ্টা করব। আজকে আন্তর্জাতিক আজকে হচ্ছে পপুলেশন ডে। সো পপুলেশন ইজ এ বিগ ইস্যু ইন আওয়ার কান্ট্রি। আমাদের যে পপুলেশন ডিভিডেন্ড রয়েছে এখন, রব ভাই সবচেয়ে ভালো বলেন এই বিষয়ে, যে এই ডিভিডেন্ডটাকে আমরা যদি ব্যবহার করতে চাই তাহলেও কিন্তু আমাদের নারীদেরকেও সেখানে এগিয়ে আসতে হবে, কারণ আমাদের জনসংখ্যার অর্ধেকই হচ্ছে নারী। সো নারীদের পেছনে রেখে, নারীদেরকে অসুবিধায় রেখে আমরা আসলে কোনো কিছু অ্যাচিভ করতে পারবো না। সো নারী পুরুষ সকলে মিলে এই সময়টাকে আমরা হেলথের ইস্যুগুলো যেমন অ্যাড্রেস করব, সেই সাথে সাথে এই যে শ্যাডো প্যান্ডেমিক যেটার কথা নূর ভাই বলেছেন, রিয়েলি শ্যাডো প্যান্ডেমিক যে এত বেশি ভাবে বেড়ে যাচ্ছে, শুধু ডোমেস্টিক ভায়োলেন্স না, ভায়োলেন্স লাইক রেপ এবং অন্যান্য জেন্ডার বেসড ভায়োলেন্স গুলো অনেক অনেক বেড়ে গেছে। সো এগুলোকে আমাদের অবশ্যই অ্যাড্রেস করতে হবে। আমাদের ল এনফোর্সিং এজেন্সিকে আরো বেশি সচেতন হতে হবে এবং অ্যাড্রেস করার জন্য এগিয়ে আসতে হবে। সেই সাথে সাথে আমাদেরকেও, যারা আমরা আশেপাশে রয়েছি, যারা দেখছি, যার পাশের বাসায় যে ভায়োলেন্স হচ্ছে বা আমার সামনে যে ভায়োলেন্স হচ্ছে, সেই ভায়োলেন্সটাকে অ্যাড্রেস করার জন্য আমাদেরকেও এগিয়ে আসতে হবে, আমাদেরকেও প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সবাই মিলে একসাথে কাজ করতে হবে। সো বেশি কথা বলতে চাই না, হয়তো পরে আমি আবার আসবো, কারণ আমার আজকে শোনার খুব ইচ্ছা যে আসলে আমরা কি করতে পারি। কারণ আমাদের জন্য আমরা সমস্ত ক্ষেত্রে, ইভেন আমাদের রোহিঙ্গা রেফুজিদের ক্ষেত্রেও যেহেতু আমরা দেখছি যে এটা অনেক অংশে বেড়ে গেছে, সেই ক্ষেত্রটাকেও আমরা ইনক্লুড করে আমাদের সকলের জন্য একটা সুস্থ স্বাভাবিক জীবনে বেঁচে থাকার, এগিয়ে যাওয়ার এবং সেইভাবে আমাদের দেশের উন্নয়নকে আরো বেশি শক্তিশালী করার জন্য আমাদের কি করতে হবে, আমরা সেটা সকলে যেন একসাথে করতে পারি, একসাথে সহযোগিতাময় পরিবেশে করতে পারি, সেটাই আশা করছি। এবং আপনাদের সকলের প্রতি আমার এটাই অনুরোধ যে চলেন আমরা সেই ব্যবস্থাটা খুঁজে বের করি, যেটা করলে আমাদের নারী এবং আমাদের মেয়ে শিশুরা আগের থেকে অনেক বেশি বেটার থাকবে এবং তাদের এই প্রবলেম গুলো আমরা অ্যাড্রেস করতে পারবো। থ্যাংক ইউ এভরিওয়ান। ধন্যবাদ মাশফিকা জামান সাতিয়ার। মাশফিকা জামান তুলে ধরেছেন ডোমেস্টিক ভায়োলেন্সের কথা, জেন্ডার বেসড ভায়োলেন্সের কথা এবং বাল্য বিয়ের কথা, সব মিলিয়ে চমৎকার বক্তব্য দিয়েছেন। প্রিয় দর্শক, ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধান অতিথি শাহানারা বানু, এনডিসি মহাপরিচালক, গ্রেড 1 পরিবার পরিকল্পনা অধিদপ্তর, আমাদের সাথে যুক্ত হয়েছেন। আপনাকে স্বাগত জানাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম শাহানারা বানু ম্যাডাম, আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের ভার্চুয়াল গোলটেবিল আয়োজনে। জনসংখ্যা দিবসের শুভেচ্ছা সবাইকে। জি, আপনাকেও শুভেচ্ছা।
আপনি আমাদের সাথেই থাকুন, আমরা পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। Now I would like to request Ms. Orsha Britta Turkenson to make her speech. Dr. Orsha Britta Turkenson, please carry on. Thank you so much, distinguished co-panelists and dear friends. Assalamu alaikum and good afternoon to all of you on this World Population Day. And before I begin to deliver my few words on behalf of UNFPA, I want to start by sharing my heartfelt condolences and remember the lives lost due to COVID-19 pandemic. I know that we are going through difficult times, but during these times, we continue to be together, even if it is virtually. So thank you also, Prothomalo, for gathering us on this occasion. And I also want to share my deep gratitude to the frontliners, which includes the midwives, the nurses, doctors, as well as government officials and administrators. We are clearly in this all together, working to ensure that we can save lives and come through this stronger together. Ladies and gentlemen and dear friends, on behalf of UNFPA, I thank the Population Services and Training Center and Prothomalo for organizing this important roundtable discussion to mark World Population Day. And you have mentioned that the theme for this year's World Population Day, and I would like to reiterate, it cannot be more relevant. Putting the brakes on COVID-19 to safeguard the health and rights of women and girls. It is so important, as you have mentioned, as the global pandemic of COVID-19 has had and will continue to have a staggering toll on people, communities, and economies around the world, particularly on women and girls. Health and social services are being affected and disrupted in many countries due to several reasons, including limited awareness of protection from the virus, as well as the fear and stigma. Here, media has a very important role to play, of course, along with all of us, to reiterate the messages that can save lives. Very few moments before in history have a few words been able to save the lives and to flatten the curve, such as wear the mask, social distancing, and wash your hands. The lockdown is having a negative impact on the psychosocial well-being of people all over the world. And evidence is coming out showing an increase in incidents of gender-based violence. In Bangladesh, this is from already high figures from before COVID-19 started. And we even could fathom that any such issue would exist and would come to bear life as a threat to us all. It is also projected that harmful practices such as child marriage will increase due to the socioeconomic impact of COVID-19. And also because of the lockdown holding girls out of education for prolonged times. This is a risk. Ladies and gentlemen, during the difficult times, it is imperative that we safeguard the health and rights of women and girls. Sexual and reproductive health requires urgent and sustained attention and investment. You have mentioned it before me, previous speakers, on the need for innovative thinking to meet this unprecedented challenge that is moving, and we will have to respond to it. COVID-19, however, cannot and it will not stop us. All women and girls must have access to sexual and reproductive health services, including maternal health and access to safe birth everywhere, including in epicenters of the pandemic where access to services may be impacted. It is critical to support the needs of the frontline healthcare workers, ensuring their safety requirements and their psychosocial needs too, to enable them to perform their brave roles safely, serving all of humanity at this point in time.
The pandemic is reshaping our world, but it is also an opportunity to reshape reproductive health services in the future. This is why UNFPA is supporting the government through innovative ways to ensure women and girls continue to receive life-saving services. We have a moving midwifery team that allows for midwives to be available where they are needed most. We are increasing capacity to healthcare workers through remotely conducted training sessions and exploring methods of providing telemedicine. With other partners, we are part of an initiative contributing community support teams to flatten the curve and to help in home-based care. We are combating gender-based violence by strengthening remote referral systems and strengthening remote psychosocial support systems as well and services. And we will not stop until every woman and girl still has access to sexual and reproductive health services, including family planning, and is also protected from gender-based violence. Ladies and gentlemen, on this World Population Day, let us come together as we have to continue ensuring the rights and health of all women and girls are upheld in Bangladesh despite the global pandemic. In the first year of the decade of action to achieve the Sustainable Development Goals by 2030, we must not allow the coronavirus to further worsen inequalities, including gender inequality. Assisting people affected by humanitarian crisis is not only the right thing to do, it is the wise thing to do. Failure to respond may result in countless lives lost. Let us together reaffirm and act collectively and individually to meet zero unmet need for family planning, zero preventable maternal deaths, and zero incidents of gender-based violence and harmful practices against women and girls. Together we can and we will put the brakes on COVID-19. Together we can and we will overcome this. Thank you, Shobaike Donopat, and Allah Hafiz. Thank you, Dr. Asha Terkelson, for your valuable space. আমরা এবার অন্যান্য আলোচনায় চলে যাব। আমাদের মাননীয় প্রধান অতিথি শাহনারা বানু এনডিসি আমাদের সাথে আছেন। আমরা মাননীয় প্রধান অতিথির বক্তব্য কিছুক্ষণ পরে শুনবো, তার আগে অন্তত আমরা আরো দুজন আলোচকের বক্তব্য শুনে নিতে চাই। আমরা এবারে আলোচনায় যুক্ত করছি ওবায়দুর রব, কান্ট্রি ডিরেক্টর, পপুলেশন কাউন্সিল। ওবায়দুর রব দীর্ঘদিন ধরে গবেষণা করছেন, কান্ট্রি ডিরেক্টর হিসেবে তো আছেনই পপুলেশন কাউন্সিলে। তো তার গবেষণার আলোকে আমরা কিছুটা শুনতে চাই। ওবায়দুর রব, আপনার গবেষণার আলোকে যদি আজকের বিষয় নিয়ে আপনি কিছুটা আলাপ করেন। ধন্যবাদ প্রথম আলো এবং পিএসটিসি কে এবং ইকেএন কে অলসো এই গোল টেবিল বৈঠকের আর আয়োজন করার জন্য। আমাদের দুটা জিনিস মনে রাখতে হবে, ভয় আমরা যেন ক্রিয়েট না করি লোকের উপরে, এবং ইনফরমেশন যা বলি তার জন্য সাপোর্টেড বাই ফ্যাক্টস এন্ড ফিগার। এখন যেটা হচ্ছে, মানে আমি জেনারেল বলবো, এই 500 লোককে ইন্টারভিউ করে আমরা একটা রেট ক্যালকুলেশন করতেছি, বা 5000 লোককে ইন্টারভিউ করে একটা রেট ক্যালকুলেশন করতেছি, যেগুলা কিন্তু ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ না। আমি আবারই বলতেছি, এটা ন্যাশনালি রিপ্রেজেন্টেটিভ না। তো সেই ক্ষেত্রে হচ্ছে কি, আমাদের অনেক কনফিউশন সৃষ্টি হচ্ছে। এই যে বাল্য বিবাহ নিয়ে একটু আগে আমরা বললাম, অনেকগুলো জিনিস আলাপ হয়েছে। তো আমি টাইমের কিসের জন্য আমি বাল্য বিবাহ ধরি। আমাদের দেশে প্রত্যেক বছর প্রায় 5 লক্ষ বাল্য বিবাহ হয়। বাল্য বিবাহ মানে হলো 18 বছরের নিচে বিয়ে হয়। এখন জিজ্ঞেস করবেন দেশে কতটা বিয়ে হয়? দেশে প্রায় 11 লক্ষ বিয়ে হয়। এর গড় আমি বলতেছি, প্রত্যেক বছর বাংলাদেশে গড়ে 11 লক্ষ বিয়ে হয়। এর ভিতর 5 লক্ষ বিয়ে হয় 18 বছর নিচে বাচ্চাদের, এবং এদের 15 থেকে 18 বছরের ভিতরেরই হলো অ্যাপ্রক্সিমেটলি 95%, আর 15 বছরের নিচে হলো 5%। এই হলো টোটাল ফিগার। সেইখানে যদি আমি বলি যে 25টা বিয়ে হয়েছে বা 30টা বিয়ে আমি প্রিভেন্ট করেছি, প্রিভেনশন ইজ নট দ্য অ্যাকচুয়াল ফ্যাক্ট। এখানে আমরা প্রতিরোধ করতে পারবো না। আমাদের মানসিক
যে প্রতিবন্ধকতা আছে অথবা যে সোসাইটিয়াল যে অ্যাপ্রোচ আছে টুয়ার্ডস চাইল্ড ম্যারেজ, এটা চেঞ্জ না করলে আমরা এই যে সরকারি কর্মকর্তা দিয়ে বিয়ে বন্ধ করা সম্ভব না। এটা গত 10 বছর ধরে বলা হচ্ছে, কিন্তু এটার কোনো রিফ্লেকশন আমরা কিন্তু দেখতেছি না। এই চাইল্ড ম্যারেজ বা এই যে অ্যাডোলেসেন্ট ফার্টিলিটি মোটামুটি সমান রয়ে গেছে গত 10 বছর ধরে। এই ফিগারে ধরেন 57% আর 54% আর 53% ডাজ নট মেক এনি ডিফারেন্স, স্ট্যাটিস্টিক্যালি নট সিগনিফিক্যান্ট। প্রথম কথা হলো 50% মেয়েদের বিয়ে হয়ে যাচ্ছে 18 বছরের আগে, এবং এদের একটা বড় অংশ বাচ্চা দিয়ে দিচ্ছে 18 বছরের আগে। এই যে একজন বাচ্চা প্রডিউস করতেছে, 30 লক্ষ বাচ্চার জন্ম হয় প্রত্যেক বছর। এখন সেই 30 লক্ষ বাচ্চার জন্মের ভিতরে রিসেন্টলি আমি আপনাদের নিউজ পেপার সহ দেখতেছি, কোট করা হচ্ছে যে কোভিড কালীন সময়ে ইউনিসেফ বলছে 24 লক্ষ বাচ্চার জন্ম হবে। কোভিড কালীন সময় কোনটাকে আমরা ডিফাইন করতেছি? গড়ে আমাদের দেশে প্রত্যেক মাসে 2 লক্ষ থেকে 2.5 লক্ষ বাচ্চার জন্ম হয়। এখন কোভিড কালীন সময় যদি 10 মাস ধরি তো 24 লক্ষ তো হবেই, আর যদি আমি 1 বছর ধরি তাহলে 30 লক্ষ হবে। এখন 30 লক্ষর পরে কি 32 লক্ষ বাচ্চা হলো এই বছর আনপ্ল্যান আনইনটেন্ডেড প্রেগন্যান্সির জন্য? সেইটা কিন্তু এখন বলতে পারবো না। এটা বলতে হলে আমাদেরকে আরো কিছুদিন অপেক্ষা করতে হবে। সিমিলারলি এই আমাদের দেশে যে বাচ্চা যেগুলো হচ্ছে এখন এট দিস মোমেন্ট যারা হচ্ছে, আমরা যে ইনস্টিটিউশনাল ডেলিভারি আর নন বাড়িতে যে ডেলিভারি, সেইটা আমাদের আগে প্রায় অর্ধেক ছিল। ধরেন 48% ইনস্টিটিউশনাল ছিল আর 52% বাড়িতে ছিল। এখন যেটা কোনো ক্ষেত্রেই কাম্য ছিল না, এটা 15-16%-এর বেশি হওয়া উচিত না। এখন এটা রিভার্স হয়ে গেছে, এখন বাড়িতে ডেলিভারি হচ্ছে। মা যারা প্রেগনেন্ট হয়েছিল তারা কিন্তু ডেলিভারি দিচ্ছে, এবং সেই ডেলিভারিতে বাড়িতে হচ্ছে, সেইটার ইনফরমেশন নেই আমাদের সিস্টেমের ভিতর। পেতে সময় লাগবে, কিন্তু আমরা পেয়ে যাব। এইটা অস্বীকার করার কোনো পথ নেই যে আমরা পাবো না, আমরা পাবো, কিন্তু একটু দেরিতে পাবো। কন্ট্রাসেপটিভ ইউজ নিয়েও আবার সেম জিনিস বলা হচ্ছে, লোকজন কন্ট্রাসেপটিভ ইউজ ডিসকন্টিনিউ করবে। আপনাদের জ্ঞাতার্থে আমাদের দেশে 2 কোটি সক্ষম দম্পতি প্রত্যেক দিন কন্ট্রাসেপটিভ ব্যবহার করে, প্রত্যেক দিন 2 কোটি। এই 2 কোটির ভিতর 1 কোটি কিন্তু প্রত্যেক দিন অরেল পিল খাচ্ছে। এই যে মহিলারা, সেই অরেল পিলের অর্ধেকটা আমাদের সরকারের কাছ থেকে আসতেছে, আর বাকি অর্ধেকটা কিন্তু প্রাইভেট সেক্টরে আসতেছে। সরকারের এপ্রিল এবং মে মাসে পিল ডিস্ট্রিবিউশন কিছু কম হয়েছে, কিন্তু মেয়েদের স্টকে আছে, কিন্তু এটা একবারে নাই বলবো না। ওদের স্টকে কিন্তু রয়ে গেছে, যাদেরকে দেওয়া হয়েছিল ওরা খেয়ে নিয়েছে, ধরে নিয়েছি। যদি না হয় এদের আনইনটেন্ডেড প্রেগন্যান্সি হবে। কিন্তু এট দ্য সেম টাইম এসএমসির কিন্তু সেল বেড়ে গিয়েছে। এখন এই যে পিল কন্ডোমের যে ডিস্ট্রিবিউশন, সেইটাই আমাদের দেশের মোটামুটি এসএমসি এবং সরকার একজনের সাথে আরেকজনকে, একজন আরবান এলাকাতে একজন প্রায় রুরাল এলাকাতে দিচ্ছে। যে মেথড গুলা হচ্ছে না, যেটা হলো মানুষের দ্বারা যেটা হয়, একটা হলো স্টেরিলাইজেশন এবং এনএসবি, এইটার নাম্বার কিন্তু খুব সিগনিফিকেন্ট না। প্রত্যেক মাসে 10,000 স্টেরিলাইজেশন থেকে 12,000 স্টেরিলাইজেশন হয়, আর ইমপ্লান্টের সংখ্যা ধরেন প্রায় 30,000-এর মতো। সেইটা 1 মাসে না হলে আরেক মাসে হবে। তো এই কন্ট্রাসেপটিভের ইউজ এবং এই কন্ট্রাসেপটিভের যে ইম্প্যাক্টটা দেখার জন্য এই 2 মাসে কিন্তু আমাদেরকে কোনো ডিসিশন দেওয়া উচিত না। এইটা এক্স্যাক্টলি সেম ব্যাকফায়ার করবে যেটা আমাদের ব্যাকফায়ার করেছে পলিসি মেকার এবং পাবলিকের কাছে আমাদের কোভিড নিয়ে রিলেটেড ইনফরমেশন দিয়ে। যখন গার্মেন্টস খোলা হলো, তখন বলা হলো গার্মেন্টস খুলে দিলে হাজার হাজার লোক ইনফেক্টেড হবে এবং দেশের ভিতর একটা মহামারী হয়ে যাবে। গার্মেন্টস খোলার প্রায় 2 মাস হয়ে গেছে, দেশের ভিতর গার্মেন্টস সেক্টরে সিগনিফিকেন্ট কিন্তু ইনফেকশন হয়নি বলে আমরা শুনতাম। কিন্তু যদি গার্মেন্ট সেই 2 মাস আগে না খুলতাম, তাহলে আমাদের যে ওয়ার্ল্ড যে অর্ডার গুলা ছিল সেইগুলা কিন্তু আমরা পেতাম না। এবং এখন কিন্তু আপনি খুঁজ নিয়ে দেখবেন প্রত্যেক গার্মেন্টস ফ্যাক্টরি বলবে তাদের 2 থেকে 3 মাসের অর্ডার আছে এবং আগামীতে অর্ডার পাচ্ছে। এই যে জিনিসগুলো, এতে হয় কি আমাদের ইনফরমেশন এমন ভাবে আমরা ডিসক্লোজ করব না যেটা পরে এটা কারেক্ট হবে না, এবং এইটার জন্য লোকজন আমাদের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলবে। তো আমার আর্নেস্ট রিকোয়েস্ট হবে, যারা আমরা এই ইনফরমেশন নিয়ে প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়াতে কথা বলার সময় যেন আমরা বেস কত আছে সেইটার সাথে তুলনা করে যেন বলি। না হলে হবে কি আমাদের লোকজন এই যখন শুনবে এটা, পরে যখন দেখবে এটা হচ্ছে না, তখন সেইটার কিন্তু আমরা আর পরের বার যখন সেই মেসেজ নিয়ে ওদের কাছে যাব, তারা কিন্তু আমাদেরকে বিশ্বাস করবে না। আমাদের দেশে এনজিও কমিউনিটি একটা সিগনিফিক্যান্ট রোল প্লে করেছিল আমাদের দেশের ডিজাস্টার ম্যানেজমেন্টে, স্টার্টিং ফ্রম 1972 আমাদের রিকনস্ট্রাকশন এন্ড রিহ্যাবিলিটেশন থেকে। এই জিনিসটা কিন্তু এই কোভিড-19 সিচুয়েশনে এসে দেখা গেল একটা
একটা ভাগ পড়ে গেছে। কেন যেন আমাদের এনজিও কমিউনিটিটা কোভিড রিলেটেড ইনফরমেশন এবং দেওয়ার জন্য এবং সার্ভিস দেওয়ার জন্য সেইভাবে আগিয়ে আসতে পারেনি। এইটা নিয়ে আমাদেরকে ভাবতে হবে এবং কিরকম এদেরকে ইনভলভ করা যায়। কিন্তু হেলথ সিস্টেমের যে একটা পুরাতন কথা ছিল আমাদের হেলথ সিস্টেম ইনএফিশিয়েন্ট, এটা তো আর আমাদেরকে বলতে হবে না, এটা নিয়ে আলাপের দরকার নেই। কিরকম হেলথ সিস্টেমটাকে ইমপ্রুভ করতে পারি, পার্টিকুলারলি এই আজকের যে থিম যেটা হলো আমাদের মহিলা এবং কিশোর কিশোরীদেরকে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের হেলথ সিস্টেম কিন্তু ইকুইপ না, এবং পার্টিকুলারলি কিশোর কিশোরীদের জন্য স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য আমাদের এক্সিস্টিং যে হেলথ সিস্টেম আছে সেইটা সম্ভব না। লোকাল লেভেল প্ল্যানিং ছাড়া আমাদের সেন্ট্রাল লেভেল প্ল্যানিং দিয়ে আমাদের এই হেলথ সিস্টেম কোনো মতেই চালানো যাবে না। মানে এটা আমাদেরকে ধরে নিতে হবে। এই আমাদের কোভিড-19 আমাদেরকে দেখিয়ে দিয়েছে ডিস্ট্রিক্ট লেভেল হসপিটাল, আমাদেরকে উপজেলা এবং ডিস্ট্রিক্টকে কম্বাইন করে আমাদের হেলথ সিস্টেমকে ডেভেলপ করতে হবে, এবং সেই হেলথ সিস্টেমটা কিরকম সাপ্লাই দিতে সার্ভিস দিতে পারে সেইটা আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে। প্রাইভেট সেক্টরে সিগনিফিক্যান্ট মানি অ্যাভেলেবল আছে, আমরা এটাকে ট্যাপ করতে হবে এবং এটা প্রপার ইউটিলাইজ করতে হবে। 15,000 ক্লিনিক হলে চলবে না, আমাদের এফিশিয়েন্ট সিস্টেমের ভিতর যতটা ক্লিনিকের দরকার সেইটাতে নিতে হবে। তা আমি কথা লম্বা না করে শুধু একটাই বলবো, ইকোনমিক ক্রাইসিসের জন্য আমাদের দেশে সেক্সুয়াল এবং জেন্ডার বেসড ভায়োলেন্স বেড়ে যাবে। এইটা আমাদেরকে অ্যাকসেপ্ট করে নিয়ে, মানে এটার আর রিসার্চের কোনো দরকার নেই, এটা বেড়ে যাবে কারণ একটা সিগনিফিক্যান্ট পোরশন লোক আমাদের চাকরিহারা হবে এই প্রেজেন্ট সিনারিওতে, পার্টিকুলারলি যারা ডেইলি বেসিসে কাজ করতো, এবং এটা নাম্বার নিয়ে অনেক আসতে পারে। প্লাস মিডল ইস্টে যে আমাদের 1 কোটি লোক আছে, এদের ভিতর বলা হচ্ছে 30 লক্ষ ফিরে আসতে পারে ম্যাক্সিমাম, আর মিনিমামে 10 লক্ষ। এই যে 10 লক্ষ থেকে 30 লক্ষ লোক যে ফিরে আসবে আমাদের দেশে, এদেরকে জব মার্কেটে ইনক্লুড করা একটা মেজর ফ্যাক্টর হবে। প্রত্যেক বছর কিন্তু আমাদের দেশে জব মার্কেটে প্রায় 20 লক্ষ লোক আছে। এদের সাথে যদি আমরা আরো এই যে একটা সার্টেন নাম্বার, আমি 30 বললাম, না হলে 10 লক্ষ হলে, এইটা আমাদের কিন্তু একটা মাথায় রেখে আমাদেরকে যেতে হবে। এবং পার্টিকুলারলি আমাদেরকে গ্রামাঞ্চলে গ্রামীণ অর্থনীতিতে এই যে আমাদের যারা ঢাকা থেকে ফেরত যাবে অথবা মিডল ইস্ট থেকে ফেরত যাবে, তাদেরকে সংযুক্ত করার জন্য একটা প্রোঅ্যাক্টিভ কাজ নিতে হবে, যেটা কিন্তু অর্ডারের মাধ্যমে হবে না। আবার বলতেছি যে আমরা চাইল্ড ম্যারেজে বলতেছি যে আমরা প্রিভেন্ট করে ফেলতে, একজন ইউএনও বা একজন উপজেলা চেয়ারম্যান বা একজন চেয়ারম্যান একটা দুটা চাইল্ড ম্যারেজ প্রিভেন্ট করতে পারবে, কিন্তু এক একটা উপজেলাতে কয়টা চাইল্ড ম্যারেজ হচ্ছে সেটা যদি ইউএনও সাহেব জানেন, এবং একটা ইউনিয়নে কতটা চাইল্ড ম্যারেজ হচ্ছে সেটা যদি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাহেব জানেন, দেখবেন উনি যেটা প্রিভেন্ট করতেছে সেইটা 1% না। তো সেই ক্ষেত্রে ওনাদেরকেও ডাটা আমাদেরকে প্রোভাইড করতে হবে, একটা ইউনিয়নে কতটা চাইল্ড ম্যারেজ হচ্ছে, একটা উপজেলাতে কতটা চাইল্ড ম্যারেজ হচ্ছে, একটা জেলাতে। এই ইনফরমেশন গুলা খুব সিম্পলি ক্যালকুলেট করা যায়, কিন্তু আমাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আমরা এইসব জিনিসে লোকাল না গিয়ে ন্যাশনাল লেভেলে একটা স্টেটমেন্ট দিয়ে দিই, যেটা যখন রিফ্লেক্ট হয় না এলাকাতে, তখন লোকজন সেটা আমাদের কথা শুনে না, এবং অনেক ক্ষেত্রে আমাদেরকে বলে আমরা ভুল তথ্য দিই। আমি এইখানে স্টপ করবো। থ্যাংক ইউ। ধন্যবাদ ওবায়দুর রব। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হওয়ার জন্য আহ্বান করছি রোকেয়া কবির, নির্বাহী পরিচালক, বাংলাদেশ নারী প্রগতি সংঘ। সবাইকে ধন্যবাদ জানিয়ে ভূমিকা না দিয়ে সরাসরি আমি কথা চলে যাই। আমার পূর্বে ওবায়দুর রব ভাই বলেছেন এবং আমি এটা ফুললি এগ্রি করি যে ডিসেন্ট্রালাইজেশন অফ প্ল্যানিং, ডিসিশন মেকিং এন্ড অপারেশন, এই তিনটা বিষয় সব, শুধু যে হেলথ এডুকেশন সেটা না, সব বিষয়েই এটা করতে হবে। তা না হলে এত ডেন্সলি পপুলেটেড কান্ট্রি, এত ছোট জায়গায় সেটা। আরেকটা জিনিস আমি করতে চাই, এটা একটু বলে রাখি যে আমি এখন সবাইকে বলি যে মহিলা, আমরা এই যে মাইন্ডসেট পরিবর্তনের কথা যেটা আছে, যে মহিলারা ঘরে থাকে তাদের কি আছে, মানে কোনো তো ঝামেলা নেই, ঘরে টুকটাক কাজ করে, হ্যাঁ তারা তো ঘরের ভিতরে থাকে, কোনো ঝামেলা নিতে হয় না। এখন সারা জীবন এই মহিলারা ঘরের মধ্যে থাকে এবং তারা লকডাউন সিচুয়েশনে থাকে। এই জিনিসটা আমাদের পুরুষরা এটা ফিল করবেন বলে আমি মনে করি, এই কয়েক মাসের করোনা ভাইরাসের লকডাউনে থাকার ফলে। এটা হলো একটা। আর যদি এত সহজ কাজেই সবগুলা হয় হাউস হোল্ডের, তাহলে আমি
সবাইকে বলবো যে এই হাউসহোল্ড ওয়ার্ক শেয়ারিং করার জন্য আপনারা কতটুকু উদ্যোগ নিয়েছেন এবং হাই হুতাশ না করে এই কাজগুলো শেখার একটু চেষ্টা করবেন সবাই। তাহলে এই যে আমরা বলছি যে হাউসহোল্ড ওয়ার্ক শেয়ারিং এর বিষয়টা আসবে। আমরা যে জিনিসটা দেখতে চাই সেই জিনিসটা হলো যে কথাটা বলা হচ্ছে ভায়োলেন্স বেড়েছে, চাইল্ড ম্যারেজ বেড়েছে ইত্যাদি ইত্যাদি, বা বাড়বে আরো, ড্রপ আউট, এডুকেশন থেকে ড্রপ আউট রেট, শুধু এডুকেশন থেকে ড্রপ আউট না, এই যে গার্মেন্টস এবং তারপরে গৃহকর্মী হিসাবে বা অন্যান্য জায়গায় যারা কাজ করতেন, বিউটি পার্লারে যে সমস্ত মহিলা, আমি লার্জ নাম্বার বলছি, 10 লাখ 20 লাখ 40 লাখ করে মহিলা এই কয়েকটাতে, কনস্ট্রাকশন ওয়ার্কে যারা কাজ করতেন, তারা যখন ড্রপ আউট হবেন তখন কিন্তু আমরা আমাদের অভিজ্ঞতায় যেটা জানি, সকলেই জানি যে গার্মেন্টস যে মেয়েরা কাজ করে তাদেরকে গার্জিয়ানরা বিয়ে দিতে চান না, কারণ তারা তাদের মেয়েদেরকে হাউসহোল্ড ইনকামের কন্ডুইট হিসাবে কিন্তু ব্যবহার করেন। ঠিক তেমনি আমরা দেখেছি যে মাইক্রো ক্রেডিটেও মহিলারা বেশি আসেন এবং মহিলাদের এই কন্ডুইট হিসাবে ব্যবহার করা হয় মাইক্রো ক্রেডিট রিসিভ করার জন্য, কিন্তু ডিসিশন মেকিং এ মহিলারা থাকেন না। সুতরাং এই জিনিসগুলো কিন্তু আমাদের বুঝতে হবে, তাহলে আমরা অনেকগুলো প্রবলেমের আমরা যে আনসার আমরা পাবো, যে কোভিড সিচুয়েশনে কি প্রবলেমগুলো হচ্ছে এবং কেন হচ্ছে এবং এটা থেকে উত্তরণের বিষয়টা কি। আরেকটা জিনিস, এই যে পপুলেশন প্রথম দিকে যখন আসছে ভোকাবুলারি, যে কোভিড এর সময় যে ভোকাবুলারি গুলো এসছে, যেগুলো আমাদের সমাজের জন্য এবং আমাদের বাস্তবতার জন্য একটু রিলেভেন্ট না, সচেতনতার জন্য, কোয়ারেন্টাইন, সোশ্যাল ডিস্টেন্সিং, দেন এত মিটার দূরত্ব বজায় রাখতে হবে ইত্যাদি ইত্যাদি। আমাদের দেশে কেউ মিটার ইউজ করে না, ফুট, ইঞ্চি এগুলো ব্যবহার করে। তার কোয়ারেন্টাইনটা কি, ইত্যাদি ইত্যাদি। এবং এত ঘনবসতিপূর্ণ দেশ এবং আলাদা রুম, বাথরুম সহ এগুলা কারো নাই। সুতরাং এই পরিপ্রেক্ষিতে মেসেজগুলো আমাদের যাচ্ছে না। ঠিক তেমনি আমাদের এখানে যখন পপুলেশন কন্ট্রোল হিসেবে আসলো জনসংখ্যা কমানোর জন্য, তখনই কিন্তু একটা সেকশন অফ দ্য নন স্টেট অ্যাক্টর কিন্তু একটা স্লোগান তুলেছিল যে এরা এই পপুলেশন কন্ট্রোলের নামে নারীর জরায়ু কন্ট্রোল করতে চায়। 15 বছর থেকে 45 বা 50 বছর, এটাই হলো মানুষের সবচেয়ে প্রোডাক্টিভ এজ। সেইখানে এই বয়সটাই যদি রিপ্রোডাক্টিভ কাজে মেয়েরা এঙ্গেজ থাকে, তাহলে কিন্তু তারা দেশের প্রোডাক্টিভ কোনো কাজে অংশগ্রহণ করতে পারবে না। সেই কারণে মেয়েদেরকে তাদের কয়টা বাচ্চা নিবে সেটা ডিসিশন নিতে হবে, এবং সেইখানেই যে ন্যাশনাল যে প্ল্যানিং পপুলেশনের, সেটার সঙ্গে ইন্ডিভিজুয়াল নারীদের প্ল্যানিং এর একটা মেলবন্ধন, এইটা কিন্তু হয়েছিল। সুতরাং আমরা যদি মেসেজ গুলো ওইভাবে না দিই, ঢালাও ভাবে দিতে থাকি, তাহলে কিন্তু এটা রং একটা ইনফরমেশন যাবে, যেটা ওবায়দুর রব সাহেব বলেছেন। আমি সেদিকে দৃষ্টি আকর্ষণ করছি। আর আরেকটা হচ্ছে যে আমরা কিভাবে কাজ করছি বা করছি না, এনজিওরা হয়তো আমাদের আগে যেরকম এনজিওদের প্ল্যাটফর্ম ছিল ওইভাবে কিন্তু এখন নাই। সেই কারণে এনজিওরা কি কাজ করছে না করছে, আমরা অনেকগুলো ইনফরমেশন কালেকটিভ ওয়েতে আমরা মিডিয়াতে আসে না। কিন্তু আমি জানি, যেহেতু আমাদের বিভিন্ন রিমোট এলাকা পর্যন্ত কাজ আছে, গ্রাসরুট লেভেলে কাজ আছে, এনজিওরা কিন্তু প্রচুর কাজ করছে। একটা হলো সচেতনতার কাজ, একটা হলো যে রিলিফ যে সাহায্য সহযোগিতার কাজ, রিলিফের কাজ,
এবং লিস্ট করার কাজ, এইগুলো কাজে কিন্তু গভর্নমেন্টকেও সহায়তা করছে, নিজেরাও নিজেদের ডিস্ট্রিবিউশন গুলো করছে, সুতরাং করছে, কিন্তু এগুলো অ্যাকুমুলেটেড ওয়েতে ন্যাশনাল মিডিয়াতে আসছে না। সেই জিনিসটা আমাদের দেখতে হবে। এবং আমি এই আন্তর্জাতিক এই যে পপুলেশন জনসংখ্যা দিবস, সেই জনসংখ্যা দিবসে সবাইকে আমি আমন্ত্রণ জানাবো যে এই কোভিড আমাদের চোখের সামনে থেকে কতগুলো পর্দা সরিয়েছে এবং আমাদের ফল্ট লাইন গুলো যেগুলো সেগুলো নিয়ে এসছে, এটা হেলথের ক্ষেত্রেই হোক বা পলিটিক্যাল সিস্টেম যেভাবে আমরা এস্টাবলিশ করেছি, অ্যাডমিনিস্ট্রেটিভ সিস্টেম আমরা যেভাবে এস্টাবলিশ করেছি, সেইখান থেকে ডিসেন্ট্রালাইজড ওয়েতে উপজেলা লেভেল থেকে ডিসিশন মেকিং এর প্রসেসটা শুরু করে, হ্যাঁ, এই ধরনের অবস্থায় না যেতে পারলে আমরা কোনো সার্ভিস, হ্যাঁ, কোনো স্ট্যাটিস্টিক্স ঠিকভাবে কালেক্টও করতে পারবো না, সার্ভিসও দিতে পারবো না, এবং বারবার একই সমস্যার আমাদের সম্মুখীন হতে হবে। আমি যারা নেদারল্যান্ড এমবাসি, ইউবিআর, অ্যালায়েন্স এবং পিএসটিসি কে এবং প্রথম আলোকে আমি ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ রোকেয়া কবির। এবারে আলোচনায় যুক্ত হবার জন্য আহ্বান করছি ডাক্তার মোহাম্মদ শরীফকে। ডাক্তার মোহাম্মদ শরীফ, পরিচালক মা ও শিশু স্বাস্থ্য, লাইন ডিরেক্টর, MCRAH, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। আমি শুধু 2-4টে কথা বলে শেষ করছি। ফ্যামিলি প্ল্যানিং এর কাজকর্মগুলি আসলে প্রচার নাই, আমরা প্রচুর কাজ করি। এই যে কোভিড আসার সাথে সাথেই আমাদেরকে ইনভলভ করে নাই, হেলথের দায়িত্ব ছিল কোভিড এর ব্যাপারে, এর মধ্যে আমরা কিন্তু ইনভলভ হয়েছি, ইনভলভ হয়ে আমরা আমাদের কাজকর্ম প্রথম থেকে আরম্ভ করেছি। আমাদের ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট থেকেই চিকিৎসকরা, আপনারা অনেকে জানেন না, চিকিৎসা কোভিড হাসপাতালে আইসিইউতে সার্ভিস দিচ্ছে, মুগদাতে এখনো দিচ্ছেন। এই ডিপার্টমেন্টে অনেক চিকিৎসক, ফ্যামিলি প্ল্যানিং অফিসার, অনেক কর্মী আমাদের ইউনিয়ন লেভেলের, ওয়ার্ড লেভেলের এবং এফডব্লিউপি, সেকমো, বিভিন্ন লেভেলের অনেক ইনফেক্টেড হয়েছে অনেক কাজ করতে গিয়ে। আমরা প্রথম থেকেই একটা চিন্তা, আমি বলেছিলাম, আমি ফয়সাল ভাই নিশ্চয়ই এখানে আছেন, আমি প্রথম থেকে ডিজি হেলথে যেতাম কন্ট্রোল রুমে, তারপর বলেছিলাম আপনারা শুধু কোভিড হাসপাতাল নিয়ে ভাবলেই হবে না, নন কোভিড পেশেন্টকে নিয়েও ভাবতে হবে, কারণ মানুষ লুকাবে। আমি বলেছিলাম, প্রথম বলেছিলাম আমি, যে এটা আমাদের নন কোভিড, আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলি ঢাকাতে জাতীয় পর্যায়ে আমাদের 2টা এক্সেলেন্ট কেন্দ্র আছে, মোহাম্মদপুর ফার্টিলিটি সার্ভিস এন্ড আজিমপুর ম্যাটারনিটি, এগুলো নিয়ে আমাদের ভাবতে হবে। তখন থেকে কিন্তু বলা হয়েছিল, আমি বলেছিলাম তখন থেকে পিপিইটা দেওয়া হোক সবাইকে, মানুষজন লুকায়, কিন্তু পিপিইটা আসলে প্রথম থেকে দেয় নাই, WHO সাজেশন মতো বললো যে শুধু মাস্ক পরলেই হবে, কিন্তু আলটিমেটলি পিপি দেওয়া হয়েছে। আমরা রেডি আছি, আমরা ফ্যামিলি প্ল্যানিং ডিপার্টমেন্ট আমরা প্রথম থেকেই কোভিড এর সাথে অ্যাডজাস্ট করেছি। আমাদের ওয়ার্ডস ন্যাশনাল লেভেল, জেলা পর্যায়ে এবং ইউনিয়ন লেভেল এবং আমাদের ওয়ার্ড লেভেলে পরিবার কল্যাণ সহকারী যারা আছে তারা সবাই মিলে আমরা কাজ করছি। আমাদের একটা ব্যাপার আসছে, এখানে আমাদের ফেসিলিটিস ডেলিভারি কমেছে। এখন আপনাদের সবার কাছে অনুরোধ করছি, সবাই সব লেভেল থেকে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য আমরা ক্যাম্পেইনিং করি। আমরা আমাদের অধিদপ্তর থেকে, আমাদের IM ইউনিট থেকে সেই ব্যাপারে ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া সব জায়গায় দেওয়া হচ্ছে, প্রাতিষ্ঠানিক ডেলিভারি যাতে বৃদ্ধি করি। আমাদের দেশে ইকোনমিক্যাল অবস্থা ভালো হওয়াতে, মানুষের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়াতে, আমি তো এই ডিপার্টমেন্টের প্রায় শেষের পর্যায়ে চাকরি করেছি সারা জীবন, দেখেছি আগে আমাদের কর্মীরা বাড়িতে যেতে পারত, 6 দিন 5 দিন যেতে পারতো, এখন কমিউনিটি ক্লিনিকে 3 দিন বসেন, আর 2 দিন 3 দিনে আসলে মিটিং থাকে, সেইটাকে বাড়িতে যাওয়া সম্ভব হয় না। আর কোভিড এর সাথে আসলে সোশ্যাল ডিস্টেন্স মেনটেন করতে হয়, সেটার জন্য বাড়িতে যাওয়া কঠিন। না গেলে আমরা যেটা করছি আমরা, সেটা হলো আমরা প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি করার জন্য ইউনিয়ন হেলথ এন্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সেন্টার যেগুলি ওপেন রেখেছি, আমাদের FWB রেডি আছে, সেকমুরা রেডি আছে। মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলি আপনি দেখবেন আমাদের অনেক প্রাইভেট ক্লিনিকের সার্ভিস ছিল না। আর আমি একজন চিকিৎসক, আমি একজন অ্যানেস্থেটিস্ট, ছিল না সার্ভিস আসলে প্রথম দিক দিয়ে, এখন কিছু কিছু দিচ্ছে। সরকারি হেলথের যে হাসপাতালগুলি ছিল, অনেক জেলায় দেখেছি আমরা হেলথের হাসপাতালগুলিতে ডেলিভারি হচ্ছিল না। এই মা ও শিশু কল্যাণ কেন্দ্রগুলিতে আমাদের ডাক্তাররা, আমাদের প্রোভাইডাররা রিস্ক নিয়ে সার্ভিস দিয়েছে। আমি আর বাড়াবো না, আবার কখন কানেকশন চলে যায়। লং অ্যাক্টিং পার্মানেন্ট মেথড আমাদের বাড়াইতে হবে, সেটা ছাড়া সাস্টেইনেবিলিটি বাড়বে না।
কোনো মতেই পারবে না। শর্ট অ্যাক্টিং এর জন্য সোশ্যাল মার্কেটিং আছে, মানুষজনের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ার জন্য, আমাদের কর্মী সরতরার জন্য অনেক কিছু, মানে অথবা আমাদের কাজের জন্য, ফিঙ্গারপ্রিন্ট ডিরেক্টরেট কাজের জন্য, শিক্ষিতরা আর বাড়ার জন্য মানুষজন অনেকে ফার্মেসির থেকে নিয়ে যায়। মানুষজন টাকা পয়সার জন্য 100 টাকার জন্য 150 টাকার জন্য বসে থাকে না, তারা সারাদিন কাজ করে রাত্রে নিয়ে যায়। লং অ্যাক্টিং পার্মানেন্ট মেথড বাড়ানোর জন্য প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াইতেই হবে। এই কোভিড এর সময় এটা ছাড়া উপায় নাই। আমাদের আগের মতো ক্যাম্প করে 20 জন 50 জন মানুষ এনে সম্ভব না এখন ক্যাম্প করা। সেই কারণে প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়লে পোস্টপার্টাম ফিঙ্গারপ্রিন্টিং যদি আমরা দিয়ে দিই, মাতৃমৃত্যু, শিশু মৃত্যু এবং আমাদের প্রাতিষ্ঠানিক ডেলিভারি বৃদ্ধি এবং ফিঙ্গারপ্রিন্টিং কার্যক্রম সাকসেসফুল হবে। সেটাই আমাদের প্রোগ্রাম। এখন ম্যাডাম আরো বলবেন অ্যাডোলেসেন্ট হেলথের ব্যাপারেও নিশ্চয়ই ম্যাডাম বলবেন। সেই ব্যাপারে আমরা আমার অপারেশন প্ল্যানিং এমসিআরএস অপারেশন নিয়ে প্রোগ্রাম আছে। আমরা একটা কাজ আরম্ভ করেছিলাম, এটা বলে শেষ করছি। প্রায় 285টা উপজেলাতে আমরা ক্যাম্পেইনিং করেছি আমার অপারেশন প্ল্যান থেকে, এমসিআরএস অপারেশন প্ল্যান থেকেই প্রোগ্রাম করেছিলাম। সেটাতে এক্সেলেন্ট রেজাল্ট পাওয়া গিয়েছিল। মানে এখন বন্ধ হয়ে গেছে, এটা হয়তো করতে পারবো না কোভিড এর জন্য, ভার্চুয়ালে আমরা এগুলি করার চেষ্টা করছি। আমি আশাবাদী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেরকম ভাবে সাহস নিয়ে এগিয়ে যাচ্ছেন, মাননীয় মন্ত্রী মহোদয় মন্ত্রণালয় যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন, অনেক কিছুর পরেও একটা কথা আমাদের বিশ্বাস, অনেক সমালোচনা থাকতে পারে, অনেক কিছু থাকতে পারে, এইটার কথা একটা কথা মনে রাখতে হবে, এখনো কিন্তু আমাদের দেশে মৃত্যুর হারটা আল্লাহর রহমতে 1.27-1.26 এর মধ্যে আছে। সেটা নিয়ে আমরা এত বেশি খুশি না, আমরা আরো কমাইতে হবে। আমরা আমাদের ডিপার্টমেন্ট থেকে মাস্কের অ্যাভেলেবিলিটি করেছি, পিপি এর অ্যাভেলেবিলিটি করেছি, আমরা বরাদ্দ দিয়েছি। ইনশাল্লাহ আর বাকি কাজগুলি করতে পারলে আমাদের কোভিড আমরা প্রতিরোধ করব, বাল্য বিবাহ রোধ করব, প্রাতিষ্ঠানিক ডেলিভারি বাড়াবো এবং পোস্টপার্টাম ফিঙ্গারপ্রিন্টিং দিয়ে ফিঙ্গারপ্রিন্টিং প্রোগ্রাম সাকসেসফুল করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ ডাক্তার মোহাম্মদ শরীফ। আজ বিশ্ব জনসংখ্যা দিবসের বিশেষ ভার্চুয়াল গোলটেবিল আয়োজন, কোভিড-19 নারী ও কিশোরী স্বাস্থ্য অধিকার সুরক্ষায় করণীয়। এই অনুষ্ঠান যৌথভাবে আয়োজন করছে প্রথম আলো ও পিএসটিসি, সহযোগিতা করছে নেদারল্যান্ডস দূতাবাস এবং ইউবিআর অ্যালায়েন্স। এ পর্যায়ে আমাদের মাননীয় প্রধান অতিথি শাহানারা বানু এনডিসি মহোদয়কে অনুরোধ করব আমাদের আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। পিএসটিসি এবং প্রথম আলোর আয়োজনে আজকের এই গোল টেবিল বৈঠক অত্যন্ত সময় উপযোগী একটি উদ্যোগ এবং এই উদ্যোগটি গ্রহণের জন্য আমি প্রথমেই ধন্যবাদ জানাচ্ছি। আমার আলোচনার শুরুতেই আমি কোভিড-19 আক্রান্ত হয়ে ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে আমাদের দেশে এবং বিভিন্ন দেশে যারা মৃত্যুবরণ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং যারা ইতোমধ্যে কোভিড আক্রান্ত হয়েছেন এবং বর্তমানে চিকিৎসাধীন আছেন তাদের প্রতি আমি গভীর সমবেদনা জানাচ্ছি। আমাদের আজকের যে অনুষ্ঠান এবং যে উদ্দেশ্যে করা হয়েছে, অর্থাৎ বিশ্ব জনসংখ্যা দিবসকে সামনে রেখে আজকের এই গোল টেবিল আলোচনার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আজকের এই দিবসটির মূল প্রতিপাদ্য হচ্ছে Putting the brakes on COVID-19, how to safeguard the health and rights of women and children now. এবং এই প্রতিপাদ্যটির বাংলায় ভাবানুবাদ করা হয়েছে মহামারী কোভিডকে প্রতিরোধ করি, নারী ও কিশোরীর সুস্বাস্থ্যের অধিকার নিশ্চিত করি। মূলত মহামারী কোভিডের কারণে বিশ্বব্যাপী স্বাভাবিক জীবনযাত্রাটি পর্যদস্ত হয়েছে, বিপর্যস্ত হয়েছে আমাদের সামগ্রিক আর্থসামাজিক ব্যবস্থা। আমরা আমাদের আলোচনা থেকে জেনেছি যে ইতিমধ্যে নিম্ন আয়ের অনেকেই বিশেষ করে আর্থিকভাবে বিভিন্ন বিপর্যয়ের সম্মুখীন হয়েছেন, অনেকে গৃহবন্দী হয়েছেন। বিশেষ করে আমাদের যে তরুণ প্রজন্ম বা কিশোর কিশোরী, তারা স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠান বন্ধ থাকায় তারা বাড়িতেই রয়েছেন। সামগ্রিক ব্যবস্থার কারণে স্বাভাবিক জীবনযাত্রাটি ঠিক আগের মতো নেই। এই পরিস্থিতিতে তাদের মানসিক যে সংকট সেটিও এখানে আমাদের সামনে চলে এসেছে এবং এখানে ডোমেস্টিক ভায়োলেন্স সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো আমি মনে করি যে কোনো সমস্যা উত্তরণের জন্য এককভাবে যারা এখানে টার্গেট পিপল অর্থাৎ ক্ষতিগ্রস্ত বলে সম্ভাবনা রয়েছে, শুধু তারাই এটি উত্তরণ ঘটাতে পারে না।
সেই সমস্যাটি উত্তরণের জন্য দরকার একটি সমন্বিত উদ্যোগ, অর্থাৎ পারিবারিকভাবে, সামাজিকভাবে, বৈশ্বিকভাবে একটা সমন্বিত উদ্যোগ প্রয়োজন। যদি আমরা পরিবার থেকে বলি, তাহলে পরিবারে যারা কিশোরী রয়েছেন, যারা নারী আছেন, তাদের স্বাস্থ্য অধিকার, তাদের সুবিধা দিতে হলে পরিবারের পুরুষ সদস্য সহ সকলের একটা সমন্বিত সহযোগিতা বা একটা পরিবেশ প্রয়োজন। এই ক্ষেত্রে আমি মনে করি এই পরিস্থিতিতে আমাদের সর্বস্তর থেকে প্রচারণার কাজটি অনেক গুরুত্বের সাথে করতে হবে। আমরা জানি যে গভর্নমেন্টের ন্যাশনাল পলিসি অন অ্যাডোলেসেন্ট হেলথ 2017 to 2030 এর অধীনে 23টি স্কুলে অ্যাডোলেসেন্ট হেলথ সার্ভিস বিদ্যমান রয়েছে। স্কুল কার্যক্রমটি বর্তমানে চলমান না থাকলেও আমাদের ইউনিয়ন লেভেল এবং জেলা পর্যায়ের যে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলো আছে, সেখানে মোট 603টি কেন্দ্রে অ্যাডোলেসেন্ট ফ্রেন্ডলি সার্ভিস দেয়া হচ্ছে, যেটা এখন কোভিড পরিস্থিতিতেও সেই সার্ভিসটি দেওয়া হচ্ছে, যেখানে কিশোর কিশোরীদের বিভিন্ন ধরনের সেবা, পরামর্শ, বিভিন্ন স্বাস্থ্য উপকরণ সরবরাহ করা হচ্ছে। এছাড়া আমাদের পরিবার পরিকল্পনা অধিদপ্তরে স্থাপিত সুখী পরিবার কল সেন্টার, যেটির নাম্বার হচ্ছে 16767, এই কল সেন্টার থেকে সপ্তাহে 7 দিন 24 ঘন্টা যে কোনো ধরনের স্বাস্থ্য সেবা, আমাদের গর্ভবতী, প্রসূতি অথবা প্রসবোত্তর সেবা সহ কিশোর কিশোরীদের সেবা কাঙ্ক্ষিত পর্যায়ে তাদের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। আমাদের ইউনিয়ন লেভেলের প্রতিটি সেন্টার, এখানে 2853টি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র 24 ঘন্টা সপ্তাহে 7 দিন সেবা দিচ্ছে এবং এই করোনা কালেও এই সেবা চলমান রয়েছে। ইতিমধ্যে আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্রের 96টি কেন্দ্রেও এই সেবা চলমান আছে। ডাক্তার শরীফ বলেছেন যে ঢাকা মহানগরীতে 2টি কেন্দ্র রয়েছে, মোহাম্মদপুর ফার্টিলিটি সেন্টার এবং আজিমপুর ম্যাটারনিটি, যেখানে সব ধরনের সুবিধা এই কোভিড সিচুয়েশনেও আমরা দিয়ে যাচ্ছি এবং অন্যান্য সময়ের থেকে আমাদের সেবা গ্রহীতার সংখ্যা এখন বৃদ্ধি পেয়েছে। এছাড়া লালকুঠি, যে মিরপুর লালকুঠি একটি আমাদের মা ও শিশু কল্যাণ কেন্দ্র, যেটি বর্তমানে ডেডিকেটেড কোভিড হসপিটাল হিসেবে ব্যবহৃত হচ্ছে, যেটি শয্যা সংখ্যা 200 এবং 5টি আইসিইউ বেড রয়েছে। সেখানে আমাদের চিকিৎসকেরা দায়িত্ব পালন করছেন এবং সন্তোষজনক সেবা দিয়ে যাচ্ছেন। এই জায়গাটিতে যেটি আমি এখানে আমাদের আলোচকদের আলোচনা থেকে আমার যেটি বক্তব্য, সেটি হলো যে সর্বস্তরে আমাদের সেবা কার্যক্রমটি চলমান আছে, কিন্তু যারা সেবা গ্রহীতা তাদের কাছে আমাদের সেবাটি পৌঁছতে হবে। আমি আরো একটু উল্লেখ করতে চাই যে আমাদের যেখানে যোগাযোগ ব্যবস্থার সংকট রয়েছে, অর্থাৎ যেটি রিমোট এলাকা, অর্থাৎ পাহাড়ি অথবা দুর্গম এলাকায়, আমাদের পেইড ভলান্টিয়ারের মাধ্যমে যে হোম ভিজিট, যেহেতু বর্তমানে যোগাযোগ ব্যবস্থার সীমিতকরণের কারণে অনেকটাই বাধাগ্রস্ত হচ্ছে, সুতরাং পেইড ভলান্টিয়ার নিয়োগের মাধ্যমে আমরা আমাদের সেবাগুলো এই প্রত্যন্ত বা যেগুলো ভৌগোলিকভাবে দুর্গম এলাকা, সেখানে আমরা সেবাটি পৌঁছে দিচ্ছি। এখন আমাদের যারা সেবা গ্রহীতা আছে, বিশেষ করে কিশোর কিশোরী রয়েছে, তারা আমাদের জনসংখ্যার 23 ভাগ। এই কিশোর কিশোরীর প্রজনন স্বাস্থ্যটি আমাদের অবশ্যই যে কোনো মূল্যে আমাদেরকে তাদের স্বাস্থ্য নিশ্চিত করতে হবে এবং সেবা নিশ্চিত করতে হবে। এখানে কোনো বিকল্প নেই যে বাল্য বিয়ে প্রতিরোধ করতে হবে। এখন বাল্য বিয়েটা প্রতিরোধ করতে হলে শুধু প্রশাসনিকভাবে বা আইন দিয়ে সম্ভব নয়, এটির জন্যও দরকার সদিচ্ছা এবং গণসচেতনতা। পরিবার থেকে প্রথম উদ্যোগটি দরকার।
বাবা মা ভাই অথবা মা পরিবারের সদস্যদেরকে এই সচেতনতা সৃষ্টি করতে হবে এবং যে কিশোরী তাকেও সচেতন হতে হবে যে তাদের নিজেদেরকেই প্রতিরোধ গড়ে তুলতে হবে। আমি আজকের এই মহতী অনুষ্ঠানে আজকে যারা উপস্থিত আছেন আর বিশেষ করে আপনারা আয়োজক প্রতিষ্ঠানকে আমি অনুরোধ জানাবো যে সকলের পর্যায় থেকে আমাদের এই প্রচারণা কার্যক্রমটি চালিয়ে যেতে হবে। আমরা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইএম ইউনিটের মাধ্যমে আমরা গণমাধ্যমে প্রচার করছি। এছাড়া অডিও ভিজুয়াল ভ্যানের মাধ্যমে 35টি জোনে বিভক্ত করে সমগ্র বাংলাদেশে আমরা প্রচার কার্যক্রম পরিচালনা করছি। প্রকৃতপক্ষে এটি কোনো, আমি প্রথমেই বলেছি, কোনো একক উদ্যোগ নয়, এটি একটি দুর্যোগকালীন সময়। এই দুর্যোগকালীন সময়ে এটি অনেকটা হচ্ছে যে যুদ্ধকালীন সময়ের মতো। এই যুদ্ধ জয়লাভ করতে হলে কোনো একক প্রতিষ্ঠানের যেমন ক্রেডিট নেই, তেমনি সাফল্য আসতে হলেও সমন্বিত উদ্যোগ প্রয়োজন। আমরা আমাদের যারা কর্মী রয়েছেন মাঠ পর্যায়ে তাদেরকে আমরা নিরাপত্তা সরঞ্জাম, পিপিই সহ, মাস্ক সহ নিরাপত্তা সরঞ্জাম সরবরাহ করেছি এবং মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত 31 দফা নির্দেশনা অনুসরণ করে তাদের সার্বক্ষণিক দায়িত্ব পালনের জন্য আমরা নির্দেশনা দিয়েছি। এছাড়া ডিজিটাল পদ্ধতিতে আমরা তাদের কার্যক্রমগুলো সার্বক্ষণিক মনিটরিং করছি। আমরা বেশিরভাগ জেলায় রেজিস্টার দিয়েছি, ট্যাব দিয়েছি এবং তাদেরকে এখন ভার্চুয়ালি প্রশিক্ষণও দেওয়া হচ্ছে। এবং আমরা জেলা পর্যায়ে বা বিভাগীয় পর্যায়ে কর্মকর্তাদের সাথে প্রায়শই ভার্চুয়াল মিটিং এর মাধ্যমে আমরা কাজের অগ্রগতি অথবা আমাদের লুপহোলস কোথায় আছে, কোথায় আমরা আরো বেশি ভালোভাবে আমরা স্টেপ নিতে পারবো সে বিষয়ে কিন্তু আমরা ফিডব্যাক গ্রহণ করছি। তো আমি মনে করি যে 2030-এর মধ্যে আমাদের যে টেকসই উন্নয়ন অভিলক্ষ্য অর্জন করতে হবে সেক্ষেত্রে আমাদের এই দারিদ্র্য নির্মূল এবং আমাদের স্বাস্থ্য ব্যবস্থা অর্থাৎ সামগ্রিক স্বাস্থ্য ব্যবস্থা আমাদের নিশ্চিত করতে হবে। এই কোভিড পরিস্থিতিতে কিভাবে আমরা এই আমাদের টার্গেট আমরা ফুলফিল করব সেটি আমাদেরকে সমন্বিত উদ্যোগে সেই টার্গেট অর্জন করতে হবে। মূলত শুধু স্বাস্থ্য সেবার পাশাপাশি আমরা যদি বলি, যেমন আজকে আমাদের জনসংখ্যা দিবসের যে প্রতিপাদ্য সেখানে প্রথমেই বলা হয়েছে কোভিড-19কে প্রতিরোধ করি। অর্থাৎ আমরা যদি কোভিড-19কে প্রতিরোধ করতে পারি তাহলেই আমাদের অভিষ্ট লক্ষ্য অর্জন করতে পারবো। অর্থাৎ এই কোভিডকে যদি আমাদের প্রতিহত করতে হয় তাহলে মাননীয় প্রধানমন্ত্রীর 31 দফা নির্দেশনা মেনে চলতে হবে। অবশ্যই মাস্ক ছাড়া বাইরে যাওয়া যাবে না, সঠিক পদ্ধতিতে মাস্ক ব্যবহার করতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, সোশ্যাল ডিস্টেন্স মেনে চলতে হবে। এই নিয়মগুলো যদি আমরা মেনে চলি তাহলে আমাদের স্বাভাবিক কার্যক্রম পরিচালনা করে আমরা দেশকে এগিয়ে নিতে পারবো। আমার বিশ্বাস যে আমাদের সরকারি বেসরকারি উদ্যোগের সাথে আমাদের উন্নয়ন সহযোগী যারা আছেন, সুশীল সমাজ যারা আছেন, গণমাধ্যমে যারা আছেন, যারা আমাদের নির্বাচিত জনপ্রতিনিধি আছেন এবং সর্বোপরি যারা আমাদের সেবা গ্রহীতা, তাদের সদিচ্ছা এবং তাদের পারস্পরিক সমন্বয় এবং আমাদের একত্রিত হয়ে কাজ করার মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য অর্জন করতে পারবো। আমি সেই প্রত্যাশা ব্যক্ত করছি যে আমরা সকলে একসাথে কাজ করব, করে এই কোভিডের সংকট আমরা উত্তরণ করব এবং আমরা অবশ্যই আমাদের দেশকে 2041-এর মধ্যে একটা উন্নত সমৃদ্ধ দেশে পরিণত করব। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ শাহনারা বানু, মহাপরিচালক, পরিবার পরিকল্পনা অধিদপ্তর। এ পর্যায়ে আলোচনায় যুক্ত হবার জন্য ডক্টর রিয়াদ মাহমুদকে আমি আহ্বান জানাচ্ছি, স্বাস্থ্য বিশেষজ্ঞ USAID। তো ডক্টর রিয়াদ মাহমুদ, আপনার কাছে প্রধানত আমরা জানতে চাই যে কোভিড-19 বাস্তবতায় নারী ও কিশোরী স্বাস্থ্য সুরক্ষায় উন্নয়ন সহযোগীরা আসলে
কি ধরনের ভূমিকা রাখতে পারে? ডক্টর রিয়াদ মাহমুদ। ধন্যবাদ ফিরোজ চৌধুরী। আমি প্রথম আলো এবং পিএসসিসি কে ধন্যবাদ দেই এরকম একটা সময় উপযোগী আলোচনা, ভার্চুয়াল গোল টেবিল ইজ এ নিউ কনসেপ্ট, এটা অর্গানাইজ করার জন্য। এবং যেটি আপনি প্রশ্ন করেছেন আমি এটি দিয়ে শুরু করি, কারণ আসলে সো দ্যাট আমার পরে যারা বলবেন they should have also time to say their recommendation. উন্নয়ন সহযোগীরা কোভিড-19 এই যে মহামারী শুরু থেকেই সরকারের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে কাজ করছে, এবং আপনারা তো জানেন যে সরকার এবং উন্নয়ন সহযোগীরা বেশ অনেকগুলো ক্ষেত্র নিয়ে কোভিড-19 রেসপন্স করছে। এবং যদি আমি উদাহরণস্বরূপ বলি, আমেরিকান সরকার এবং ইউএসএআইডি আমরা যেমন 4টা জায়গায় খুব ক্লোজলি কাজ করছি, যেটি নিয়ে একটু কথা ছিল, টেস্টিং, রোগীর টেস্ট করা, করোনা আছে কিনা, এবং সার্ভিলেন্স করা, এটি নিয়ে আমরা কাজ করছি সরকারের সঙ্গে। এরপরে যারা মাঠে কাজ করছেন, আমরা শুনছিলাম আমাদের সম্মানিত মহাপরিচালক পরিবার পরিকল্পনা উনি বলছিলেন, ডক্টর শরীফ বলছিলেন যে স্বাস্থ্যকর্মী যারা কাজ করছেন তাদের প্রশিক্ষণ দিচ্ছি আমরা দুটো ক্ষেত্রে। একটা মূলত হচ্ছে যে সংক্রমণ প্রতিরোধ কিভাবে তারা করবেন এবং তারা কিভাবে সেবা দিবেন সেই ক্ষেত্রে। আরেকটি কাজ হচ্ছে যে জনগণকে জানানো, এটা কিন্তু বারবার আসছে, এবং এখানে আমরা মনে করি যে প্রথম আলো সহ গণমাধ্যম যারা আছেন তারা কিন্তু অনেক ভালো ভূমিকা পালন করছেন। সো এই প্রচারের ক্ষেত্রে এটাকে আমরা টেকনিক্যাল টার্ম বলছি রিস্ক কমিউনিকেশন এবং কমিউনিটি এনগেজমেন্ট, যে মানুষকে কোভিড-19 এর বিপদ সম্পর্কে জানানো এবং সচেতন করা, এটি নিয়েও আমরা সরকারের সঙ্গে কাজ করছি। আরেকটি আমাদের কাজ হচ্ছে সাপ্লাই চেইন। এটা আপনারা জানেন যে কোভিড-19 মহামারীর শুরুতে কিন্তু পিপি নিয়ে অনেক রকমের সংকট ছিল। আমরা ইউএসএআইডির পক্ষ থেকে যে কাজটি করেছি, সরকারের যে এমআইএস, আই মিন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম যেটা আছে ডিজি হেলথের, ওইখানে একটা লাইভ ড্যাশবোর্ড আছে। লাইভ আপনি যদি এখন ঢোকেন আপনি দেখতে পারবেন যে বাংলাদেশের কোন জেলায় কোন হাসপাতালে কি পরিমাণে পিপি আছে, কি পরিমাণ সংকট আছে। সো এটা আমরা সরকারের সঙ্গে করেছি, এবং এর মাধ্যমে যেটা হচ্ছে যে গ্যাপ গুলো বের করে কোথায় কতটা লাগবে সেইভাবে সরকার এবং উন্নয়ন সহযোগীরা কিন্তু উদ্যোগ নিতে পারছেন। এই কাজগুলো আমরা ইউএসএর পক্ষ থেকে করছি। এবং আরেকটা যেটা কাজ আমরা করছি, যে যেহেতু কোভিড-19 কিন্তু নতুন আমাদের সবার কাছে, এটা নতুন একটা মহামারী, সো এটার জন্য নানান রকমের নতুন আপনার ন্যাশনাল গাইডলাইন তৈরি হয়েছে, ট্রেনিং মডিউল তৈরি হয়েছে। এগুলোর ক্ষেত্রেও আমরা সরকারকে সাহায্য দিচ্ছি তৈরি করার ক্ষেত্রে। এবং শুধু ইউএসএআইডি বা ইউএস গভর্নমেন্ট না, আমাদের পাশাপাশি যত আপনার দাতা গোষ্ঠী আছে, যত ইভেন অর্গানাইজেশন আছে, এখানে ইউএনএফপি এর অসা ছিলেন, জাতিসংঘের সমস্ত অঙ্গ প্রতিষ্ঠান, সমস্ত দাতা সংস্থা, আমরা তাদের সবার সঙ্গে একসঙ্গে কাজ করছি, আলাদা করে না। এবং একটা তথ্য যেটা দিতে চাই, যে ইতিমধ্যেই সরকার একটা সমন্বিত একটা পরিকল্পনা করেছেন, এটাকে ইংলিশে বলছে বিপিআরপি, বাংলাদেশ প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান ফর কোভিড-19, যে সরকারের একটা পরিকল্পনা তৈরি হয়েছে। এবং সে তৈরি করার ক্ষেত্রেও যে ইউএসএআইডি এবং সমস্ত আমরা যারা অংশীদার আছি উন্নয়ন সহযোগী, আমরা সরকারকে সাহায্য দিয়েছি, এবং এটাকে কস্টিং করা হয়েছে যে এটা করতে, বাস্তবায়ন করতে কত সময় লাগবে। কারণ গত প্রায় অলমোস্ট আপনার 2 ঘন্টা হয়ে গেছে, আমরা শুনছিলাম, কিন্তু কোভিড আসলে কতদিন চলবে এটা আমরা এখনো জানি না। সুতরাং যে পরিকল্পনাটা আমি একটু আগে বললাম, যে বিপিআরপি, বাংলাদেশ প্রিপেয়ারনেস অ্যান্ড রেসপন্স প্ল্যান অন কোভিড, এটা আসলে দুটো পার্ট আছে। একটা হচ্ছে যে ইমিডিয়েটলি আমরা কিভাবে কোভিড-19 কে আমরা প্রিভেন্ট করব, এবং এর পাশাপাশি যে কোভিডের কারণে যে ক্ষতি হয়েছে স্বাস্থ্য সেক্টরে সেটাকে ওভারকাম করা, এবং মৌলিক যে স্বাস্থ্যগুলো আছে, এসেনশিয়াল সার্ভিস যেটা আছে, সেটা কিভাবে চালু রাখা যায়। আমরা শুনছিলাম যে মহাপরিচালক ডিজি ফ্যামিলি প্ল্যানিং ডক্টর শরীফ বলছিলেন যে ওনাদের কি কি কর্মকাণ্ড পরিচালিত আছে। সো এই কাজগুলো আমরা করছি।
সো আমি যেহেতু অনেক বিজ্ঞ আলোচক এবং অতিথিরা তাদের মূল্যবান মতামত দিয়েছেন, সো আমি সেগুলো সমর্থন করছি। ওনারা যে আপডেট দিয়েছেন, মতামত দিয়েছেন, এটার সঙ্গে আমি 3-4টা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই, কারণ এটা দরকার। আসলে আমরা ওভারঅল আলোচনাগুলো শুনেছি, এখন আসলে কি করা যায়, কারণ আমরা আজকে কথা বলছি দুটো বিষয় নিয়ে। একটা হচ্ছে মায়েদের স্বাস্থ্য এবং অধিকার, আরেকটা হচ্ছে কিশোরী মেয়েদের স্বাস্থ্য এবং অধিকার। অধিকারের বিষয়ে রোকেয়া আপা বলেছেন, আমি দিকে যাচ্ছি না, এটা অনেক অনেক বড় বিষয়, অনেক কাজ হচ্ছে, অনেক করার আছে, উনি সুন্দরভাবে কভার করেছেন। আমি মূলত নারী এবং কিশোরীদের স্বাস্থ্য ব্যবস্থাটা, স্বাস্থ্য সেবাটা কিভাবে আরো ভালো করা যায় সেদিকে আমি কয়েকটা সুনির্দিষ্ট প্রস্তাব দিতে চাই। প্রথমেই যেটা আসলে সবাই বলেছেন যে সেবার সংখ্যা কমে গিয়েছে, এবং বাংলাদেশের যে চিত্র, এটা আমি কয়েকটা চিত্র দিতে চাই। এটা সরকারের যে পরিসংখ্যান এমআরএস ডিপার্টমেন্ট, সেখান থেকে নেওয়া। যেমন আপনার যদি বলি যে স্বাভাবিক প্রসব, এটি কমে গেছে আপনার 24%। যদি আমরা বলি 4টা প্রসব পূর্ব সেবা, এটি কমে গিয়েছে 25%। এবং প্রসূতি মায়েদের যেসব জটিলতা ওনারা মারা যান এবং এই জটিলতা হলে সেবা নিতে যাচ্ছেন, এই সংখ্যা অনেক কমে গেছে, 27%। সো এটা কিন্তু একটা যে চিত্র, যেটা আমাদেরকে আসলে গাইড করছে যে আরো অনেক বেশি কাজ করার জন্য। যদি আমি কিশোরীদের স্বাস্থ্যের ক্ষেত্রে যাই, যে অ্যাডোলেসেন্ট হেলথ সার্ভিস, সেখানেও কিন্তু সেবার সংখ্যা কমে গিয়েছে। যদি আমি একটা এক্সাম্পল দিই, টাঙ্গাইল জেলা খুব ভালো একটা জেলা, এবং সেখানে অনেক ভালো কাজ হচ্ছে অ্যাডোলেসেন্ট হেলথে। সেখানে নভেম্বর মাসে, গত বছর নভেম্বর 19-এ 4000 কিশোর কিশোরী স্বাস্থ্যসেবা পেয়েছিল, 4000। আর এপ্রিল 2020-এ এই সংখ্যাটা 527। সুতরাং আমরা সবাই বুঝতে পারছি আসলে সংখ্যাগত দিক দিয়ে কিন্তু অনেক কমে গিয়েছে। তো এখন কি করা যায়? আমরা অনেকগুলো তো একসঙ্গে করতে পারবো না, আমি সুনির্দিষ্ট কয়েকটা প্রস্তাব দিই। আমি প্রথমে বলবো মায়েদের স্বাস্থ্যের ক্ষেত্রে নাম্বার 1, যে মাতৃমৃত্যু কমানোর জন্য সরকারের যে সব সেবা প্রতিষ্ঠান আছে, আমরা এটাকে বলি সমন্বিত প্রসূতি সেবা কেন্দ্র, কম্প্রিহেনসিভ ইমার্জেন্সি অবস্টেট্রিক কেয়ার, সেই সেবাগুলো 24 ঘন্টা চালু আছে, হাসপাতাল খোলা আছে, কিন্তু সেবাটা আসলে আমরা পূর্ণাঙ্গ দিতে পারছি না। আপনারা সবাই জানেন যে খুলনাতে একজন মা মারা গিয়েছিলেন, এবং এটা পেপারে এসেছে, এবং এটার পরিপ্রেক্ষিতে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে যে একজন চিকিৎসককে মেরে ফেলা হয়েছে। কিন্তু এখানে যেটা প্রোগ্রামেটিক বিষয়টা, সেটা হচ্ছে যে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল, এটা কিন্তু একটা পূর্ণাঙ্গ হাসপাতাল, মেডিকেল কলেজ। সো তারা কিন্তু সেখান থেকে ওই রোগীকে ঢাকাতে রেফার করেছিল। এটা কিন্তু হওয়ার কথা না, যে প্রসব পূর্ববর্তী রক্তক্ষরণের ব্যবস্থাপনাটা কিন্তু মেডিকেল কলেজেই করা সম্ভব, সেই সক্ষমতা কিন্তু সরকার করেছে। কিন্তু আমরা এই উদাহরণে দেখলাম যে ওই মাকে কিন্তু খুলনা মেডিকেল থেকে ঢাকা রেফার করা হলো। সো এটা কিন্তু আমাদেরকে বলে দিচ্ছে যে আমরা হয়তো ইন টার্মস অফ প্রিপারেশন, কোভিডের সময় আমরা হয়তো আমাদের ফুল প্রিপারেশন নাই, কেন নাই সেটা আসলে আমার মনে হয় দেখা দরকার, যে বিভাগীয় হাসপাতাল থেকে কিন্তু ঢাকাতে রেফার করার কথা না ফর পোস্টমর্টম হেমোরেজ। সো এটা একটা চিত্র। জি ডক্টর রিয়াদ মাহমুদ, একটু সংক্ষেপ করতে হবে, আমাদের সময় অনেক চলে গেছে। এবং দ্বিতীয় যেটা নরমাল যে ডেলিভারি যেহেতু হাসপাতালে কম হচ্ছে, এখন আমাদের মাদেরকে কনফিডেন্স দিতে হবে, যদি উনি হাসপাতালে আসেন তাহলে উনাকে আমরা সুরক্ষিত করে সেবা দিতে পারবো। এটা আমাদেরকে যদি আমরা নিশ্চিত করতে পারি এবং সেই মেসেজ মাকে দিতে পারি, তাহলে দেন হচ্ছে যে প্রসব পূর্ব যে সেবা, 4টা সেবা নিতে হয়, মায়েদের তথ্য কিন্তু, ফোন নাম্বার কিন্তু আমাদের কাছে আছে, এবং ডিজিপি ম্যাডাম বলছিলেন যে রেজিস্টার আছে। আমার প্রস্তাব হচ্ছে যে মাদেরকে আমরা কল করব, এখন ওনার নাম্বার তো আমার কাছে আছে, যেহেতু সবাই হাসপাতালে আসতে পারছেন না, ওই ফোন নাম্বারে ফোন করে তাকে পরামর্শ দেওয়া যে উনি কি করবেন বাসায় এবং কোন জটিলতা হলে সঙ্গে সঙ্গে হাসপাতালে আসবেন। সো এই কাজগুলো আমরা ইমিডিয়েটলি করতে পারি। এবং লাস্ট সাজেশন ফর ম্যাটারনাল হেলথ হচ্ছে যে সরকার একটা গাইডলাইন তৈরি করেছে কোভিডের সময় মায়েদের স্বাস্থ্য কিভাবে নিশ্চিত করা যাবে। এই গাইডলাইনটি বাস্তবায়ন করে সারা দেশে সমস্ত হাসপাতালে এবং স্বাস্থ্য কেন্দ্রে এই গাইডলাইনটি পৌঁছে দেওয়া এবং সবাইকে ভার্চুয়াল ওরিয়েন্ট করা।
দেন ফর অ্যাডোলেসেন্ট হেলথ আমার 2-3টা প্রস্তাব আছে। একটা হচ্ছে যে আমি যে তথ্য একটু আগে দিলাম যে আসলে স্বাস্থ্য কেন্দ্রে কিশোরীরা আসতে পারছেন না বিকজ অফ দ্য প্যান্ডেমিক। সো কিশোরীদের ক্ষেত্রেও একই কথা যে তাদের কাছে আপনার যে স্মার্টফোন আছে, তাদের সোশ্যাল মিডিয়া অ্যাক্সেস আছে। সো যেটি ম্যাডাম বলছিলেন যে ডিজিএফপির যে কল সেন্টার আছে, সেই কল সেন্টার থেকে আমরা এখন কল করি কিশোরীদেরকে, কারণ অনেক কিশোরী কিন্তু নাম্বার আমাদের কাছে আছে। সো তাদেরকে কল করে তাদের অবস্থা জানা এবং তাদেরকে প্রয়োজনীয় পরামর্শ দেওয়া, এটা একটা। 2 নম্বর হচ্ছে যে ডিজিএফপির কল সেন্টার ছাড়াও স্বাস্থ্য বাতায়ন আছে ডিজি হেলথের, সেই কল সেন্টার ব্যবহার করেও আমরা কিন্তু কিশোরদের কাছে পৌঁছাতে পারি। এই উদ্যোগটা নেওয়া উচিত। আরেকটা হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট, সবাই বলেছেন যে কিশোরীদের মানসিক স্বাস্থ্য। আমি মনে করি যে আমাদের খুব ছোট্ট করে, এখন কিন্তু সবাই বাসায় আছে, বাবা মার সঙ্গে কিশোরীর ইন্টারাকশন বাড়ানোর এইটা একটা ইউনিক অপরচুনিটি, ইউনিক। আমরা সবাই বাসায় আছি, তো আমরা সবাই যেন বাবা মা আমরা যেন আমাদের সন্তানদেরকে কোয়ালিটি টাইম দিই এবং তাদের সঙ্গে ইন্টারাকশন বাড়াই, সো দ্যাট তারা যেন ডিপ্রেস ফিল না করে, তারা যেন এংজাইটি ফিল না করে, তার বাবা মা তার সঙ্গে আছে, এই তথ্য তাকে দেয়। এবং বাবা মা কিভাবে কথা বলবেন এই জন্য সংক্ষেপে একটা পেজে আমরা একটা ফ্লায়ার করতে পারি যে বাবা মা কিভাবে কিশোরীকে আপনার কথা বলবেন, ইন্টারাকশন করবেন। আমার শেষ যে প্রস্তাবটা যে শুধুমাত্র স্বাস্থ্য মন্ত্রণালয় একা পারবেন না, এটা আমার শেষ প্রস্তাব যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের পাশাপাশি মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড অ্যাফেয়ার্স এবং মিনিস্ট্রি অফ এডুকেশন, তাদেরকেও সঙ্গে নিয়ে অ্যাডোলেসেন্টদেরকে পৌঁছাতে হবে উইথ অ্যাপ্রোপ্রিয়েট মেসেজ অ্যান্ড সার্ভিস। আমি সবাইকে আবারও ধন্যবাদ দিই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, এবং ইউএসএআইডির পক্ষ থেকে প্রথম আলো, পিএসটিসি, এম্বাসি নেদারল্যান্ডকে আমি ধন্যবাদ দিই এই গোল টেবিল অর্গানাইজ করার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। ধন্যবাদ ডক্টর রিয়াজ মাহমুদ, স্বাস্থ্য বিশেষজ্ঞ, ইউএসএআইডি। এবারে আমরা শুনবো মোহাম্মদ বিল্লাল হোসেনের কথা। মোহাম্মদ বিল্লাল হোসেন, অধ্যাপক, পপুলেশন সায়েন্সেস বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। মোহাম্মদ বিল্লাল হোসেন। ধন্যবাদ প্রথম আলো এবং পিএসটিসি আয়োজিত আজকের যে অনলাইন গোল টেবিল বৈঠক। আজকে বিশ্ব জনসংখ্যা দিবস। সেই জনসংখ্যা দিবসের প্রতিপাদিত বিষয় আমরা নারী এবং কিশোরীর স্বাস্থ্য এবং অধিকারকে কিভাবে সুরক্ষিত করতে পারবো সেই বিষয়ে আমরা কথা বলছি। একেবারে শেষে এসে গেছি, খুব বেশি কিছু বলবো না। আজকে সকালে এই বিষয়ে আমাদের ডিপার্টমেন্টের থেকে একটি আয়োজন ছিল। আমরা আসলে কিছু তথ্য ডিজিএফপির এমআইএস থেকে পাচ্ছি, যেটি ডক্টর রিয়াদ বলেছে। আমি তথ্যের দিকে যাব না, কিন্তু আমার মূল বক্তব্য যেটি থাকবে সেটি হচ্ছে যে আমরা বাংলাদেশের সিদ্ধান্ত গ্রহণের জায়গায় আসলে খুব বেশি তথ্যভিত্তিক না, কারণ তথ্যের আমাদের ঘাটতি আছে। আমাদের তথ্যগুলো আসলে সমন্বিত জায়গা থেকে আসতে হবে। আমরা ডিজিএফপির এমআইএস এর তথ্য আমি নিজেই দেখিয়েছি, রিয়াদ ভাই বলেছে, সেখানে আমরা এক ধরনের নিম্নগামী প্রবণতা দেখতে পাচ্ছি, কিন্তু সেটি যে একমাত্র সত্য সেটি আসলে বলার কোনো সুযোগ নেই, কারণ আরো অন্যান্য জায়গা থেকে এই পরিবার পরিকল্পনার যে পদ্ধতি বা সেবা সেগুলো পাওয়া যায়। আমি বলছি না যে কোভিডে আসলে নারীদের স্বাস্থ্য বা অধিকারকে প্রভাবিত করেনি, কিন্তু এই সমস্ত বিষয়ে আমরা যখন খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চাই, আমাদের কাছে আসলে খুবই জোরালো তথ্যের প্রয়োজন। এই জোরালো তথ্যের জায়গাটাই আমাদের ঘাটতি, এবং আমরা মনে হয় যে সবসময় অ্যাক্টিভিজমের মধ্যে আছি, কিন্তু যার উপরে ভিত্তি করে আমরা জোরালো সিদ্ধান্ত নিতে চাই সেই জায়গাটাতে আমরা আসলে কখনোই কথা বলি না। আমি নিজে যেহেতু গবেষক, একাডেমিশিয়ান, আমি বলবো যে আমাদের তথ্যের জায়গাটা সুসংহত করা দরকার, কিন্তু আমার আরবান রুরাল কি অবস্থা সেটি আমরা বুঝতে পারছি না। সেখান থেকে আমরা হয়তো অঞ্চল ভেদে কিছু বক্তব্য আমরা সেখান থেকে পাচ্ছি, কারণ উপজেলা পর্যন্ত আমরা সেই তথ্যটা পাচ্ছি। আর একটা বিষয় যেটা, সেটা হচ্ছে যে তথ্যের জায়গাটা, ইভেন ডিজিএফপির এমআইএস থেকে যে তথ্যটা আসছে সেই তথ্যটা আমাদের আরো বেশি প্রযুক্তি ভিত্তিক হওয়া উচিত এবং আরো বেশি আপ টু ডেট হওয়া উচিত। যেমন আজকে আমরা জুলাই মাসের 11 তারিখে আছি, জুন মাসের তথ্য কিন্তু ডিজিএফপির এমআইএস এ আমাদের আসেনি, অর্থাৎ মে মাসের সার্ভিসের ডেটা আমাদের কাছে আছে, জুন মাসের কি ঘটনা হয়েছে সেটি কিন্তু আমরা জানি না। তো আমরা যদি এই মানে ক্রান্তিকালীন সময়েও যদি এত পিছিয়ে থাকি আমাদের তথ্যের আপডেটের ক্ষেত্রে, তাহলে হবে না। এখন এই তথ্যগুলো আসছে উপজেলা পর্যায়ে ম্যানুয়ালি
আমরা যদি ডিজিটাল তথ্য সংগ্রহ করতে পারতাম তাহলে আমাদেরকে আসলে এই জায়গাটায় আরো অনেক বেশি আমরা এগিয়ে যেতে পারতাম। তো আমি আরো বিষয় কতগুলো সুনির্দিষ্ট বিষয় আসলে ডিজিএফপির ক্ষেত্রে আমার বোধহয় বলার ছিল, কিন্তু আমাদের মাননীয় প্রধান অতিথিও নাই, বাইরে মানে ওনাদের অধিদপ্তরের যারা তারাও কেউ নাই। আমরা অনেক সুন্দর সুন্দর কথা বলছি, এখন আসলে ওনাদের অ্যাবসেন্স এই কথাগুলো বলতে হবে। আমি কিন্তু আমার কাছে যতটুকু তথ্য, সেই তথ্যে আমরা পরিষ্কার করে দেখতে পাচ্ছি যে একটা হচ্ছে যে স্বাস্থ্য বিভাগ, আরেকটা হচ্ছে যে পরিবার পরিকল্পনা অধিদপ্তর। স্বাস্থ্য বিভাগেরটাকে আমরা কোভিডের জন্য অনেক বেশি হাইলাইট করছি, কিন্তু পরিবার পরিকল্পনা অধিদপ্তরের জায়গায় কিন্তু আমরা এক ধরনের সাইড লাইনিং প্রবণতা দেখতে পাচ্ছি। মাননীয় প্রধান অতিথির মুখ থেকেও শুনেছি, শরীফ ভাইয়ের মুখ থেকেও শুনেছি যে একেবারে ডেডিকেটেড মাদার অ্যান্ড চাইল্ড হেলথ সেন্টারটাকে কিন্তু কোভিডের জন্য দিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি আমার নারীর যে স্বাস্থ্য, সেই স্বাস্থ্যের কোনো প্রয়োজনীয়তা নেই? সেই স্বাস্থ্য, এই লালকুঠি যে 200 বেডের হসপিটাল, সেই হসপিটালটাকে কোভিডকে দিয়ে দিয়েছি আমরা। আমাদের কি আর অন্য কোনো কিছু ছিল না? আমরা আরো অন্য জায়গায় কি তাদেরকে দিতে পারতাম না? এতে করে কি আমার নারীর যে প্রজনন স্বাস্থ্য, সেটি কি আসলে ব্যাঘাত ঘটছে না? সেই জায়গাগুলো আসলে দেখতে হবে। পাশাপাশি এই পরিবার পরিকল্পনা অধিদপ্তরে যে সমস্ত সেবাকর্মী আছে, তাদের যে মানসিক ভীতি, সেটি দূর করানোর জন্য আমাদের কাছে তথ্য আছে যে এখানে কিন্তু পিপিই অনেক পরে এসেছে, সেটারও কিন্তু প্রভাব যে পড়ছে না সেটি আমরা বলতে পারবো। ধন্যবাদ। আপনাদের এই অনুষ্ঠান আরো শুনতে পারলে ভালো লাগতো, কারণ এখনো ফিল্ডে অনেক অ্যাক্টিভিস্ট যারা আছেন তাদের কাছ থেকে কথাগুলো শুনলে আরো বেশি গ্রাসরুট লেভেলে কি হচ্ছে সেটি জানা যেত। তো আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ অধ্যাপক মোহাম্মদ বেল্লাল হোসেন। এবারে আমরা শুনবো নীলিমা নাসরিনের কথা। নীলিমা নাসরিন, ইয়াং প্রফেশনাল, পিএসটিসি। আমার দুটো বিষয় বলার ছিল। এক হচ্ছে আমাদের যে নারী সম্পর্কে আমাদের যে ধ্যান ধারণা বা অ্যাটিটিউড, এটা বদলাতে হবে। আমরা যারা এখানে সিনিয়র আছি, বেয়াদবি নেবেন না, যাদের সাথে আমরা ঘরে বাইরে চলি, তাদের অ্যাটিটিউডের কথাই আমি বলছি। সিনিয়ররা মনে করেন যে আমাদের ভবিষ্যৎ তারা রচনা করে দিবেন, তারা কখনো ভাবেন না আমরা কি চাই, আর আমি কি পড়বো থেকে শুরু করে আমরা কোন পেশায় যাব, কাকে আমি বিয়ে করব, কখন এমন কত সন্তান নিব, তা সবকিছু নির্ধারণ করে দেন তারা। আমাদের ভাবনায় অন্য বা অনেক ভালো কিছু থাকতে পারে, সেটা কখনো তারা শোনার চেষ্টা করে না, সেটা আমাদের শোনার বা বলার সুযোগ করে দিতে হবে। আর আমার সেকেন্ড যে পয়েন্টটা আছে সেটা হচ্ছে এই দেশ হচ্ছে তরুণদের, এখানে বিশেষজ্ঞ জনসংখ্যাবিদরা আছেন। মোট জনসংখ্যার বেশিরভাগ জনগোষ্ঠী যদি তরুণ হয়, তাদেরকে আমরা কি শুনছি? তাদের জন্য আমরা কি পরিকল্পনা করছি? কারা করছেন এই পরিকল্পনা? সিনিয়ররা। আমাদেরও নতুন আইডিয়া আছে, আমাদেরকে শুনতে হবে, আমাদের ভাবনাগুলোকে কাজে লাগাতে হবে। একদিন এই দেশ সত্যি বদলে যাবে, আমাদেরকে আর টকেনিজমে না রেখে অংশীদারিত্বে জায়গা দিতে হবে। আমরা আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে চাই, আমাদের কনফিডেন্সে আনুন। আমার দৃঢ় বিশ্বাস আমরা আপনাদেরকে হতাশা দিব না। আমাকে শোনার জন্য সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ নীলিমা নাসরিন। এরপরে আমরা যুক্ত করতে চাই অনিতা শরীফ চৌধুরীকে। অনিতা শরীফ চৌধুরী, টিম লিডার, ইউবিআর পিএসইউ। ধন্যবাদ ফিরোজ ভাই আমাকে বলার সুযোগ করে দেওয়ার জন্য। আজকে যেটা আলোচ্য বিষয় আমাদের, সেটা হচ্ছে নারী এবং কিশোরীদের স্বাস্থ্য এবং অধিকার নিশ্চিতকরণের করণীয়। আসলে আমি যেই প্রজেক্টে কাজ করছি, ইউনাইট ফর বডি রাইটস, ইউবিআর, এটা কিন্তু একই লক্ষ্যে আমরা আসলে কাজ করছি, অধিকার এবং স্বাস্থ্য নিশ্চিতকরণের ক্ষেত্রে আমাদের জনগোষ্ঠীর জন্য। ইউবিআর আসলে এমবাসি অফ নেদারল্যান্ডসের আর্থিক সহযোগিতায় কাজ করছে এবং 9টি দেশি এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠানের একটা সম্মিলিত প্রচেষ্টা, যাদের মধ্যে রয়েছেন বিএনপিএস, বাপসা, এফপিএবিএ, ডিএসকে, পিএসটিসি, আরএইচএফ, বন্ধু সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি, নারী পক্ষ, ব্র্যাক আইডি, রুটগার্স। এটা সবার মিলিত প্রচেষ্টাই হচ্ছে কি ইউবিআর। এটা 12টি উপজেলায় আসলে কাজ করছে এবং এখানে 10 থেকে 24 বছরের তরুণ তরুণী এবং যুবগোষ্ঠীর যৌন প্রযোজন, স্বাস্থ্য, অধিকার শিক্ষা এবং যুব বান্ধব স্বাস্থ্য সেবা কার্যক্রম পরিচালনার মাধ্যমে সরকার এবং অন্যান্য সংস্থা, সেই সাথে দাতা সংস্থাদের সহায়তায় একটা উপযুক্ত পরিবেশ তৈরির উল্লেখযোগ্য ভূমিকা রেখে আসছে। এবং ইউবিআর এই কাজে করার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অধিদপ্তরের সাথেও কাজ করছে, যেমন স্বাস্থ্য পরিকল্পনা অধিদপ্তর, শিক্ষা অধিদপ্তর, যুব, মহিলা এবং শিশু অধিদপ্তর, সমাজ কল্যাণ অধিদপ্তর।
এর সাথে সাথে 12টি উপজেলায় ইউবিআর প্রায় 28টি সরকারি স্বাস্থ্যসেবা কেন্দ্রে যুব বান্ধব স্বাস্থ্যসেবা তার ইউথ ফ্রেন্ডলি সার্ভিস মডেলের অনুসরণে চালু করেছে এবং অব্যাহত রাখছে। তার সাথে সাথে সাইকোসোশ্যাল কাউন্সেলিং এও ইউবিআর করে থাকে এবং আমরা কমিউনিটিতে কাজ করার জন্য আমরা একটা স্বেচ্ছাসেবক দল তৈরি করেছি বা ইউথ অর্গানাইজার। তারা কিন্তু ইউবিআর এর চেঞ্জ মেকার হিসেবে কাজ করছে এবং তারা কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েটের মাধ্যমে কমিউনিটি পার্টিসিপেশনের মাধ্যমে তাদের এলাকায় নিজ এলাকায় বাল্যবিবাহ এবং নারী সহিংসতা রোধে কাজ করছে এবং জেন্ডার সমতা আনয়নে কাজ করে যাচ্ছে। তো আমি আজকে শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আলোচনায়। তো আমি দ্রুত একটা পয়েন্ট আসলে খালি যুক্ত করতে চাচ্ছি। এই পর্যায়ে কোভিড-19 পরবর্তী যে ধরনের গবেষণাগুলো হয়েছে বাংলাদেশের কনটেক্সটে, সেখানে কিন্তু একটা উল্লেখযোগ্য জিনিস বের হয়ে আসছে। সেই ফলাফলগুলো যদি আমরা একটু বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে যে কমিউনিটি পার্টিসিপেশনের ক্ষেত্রে কিন্তু একটা গ্যাপ রয়ে গেছে। কমিউনিটি অ্যাওয়ারনেস, আমাদের যে জনগোষ্ঠী তাদের অ্যাওয়ারনেস এবং পার্টিসিপেশনে একটা গ্যাপ রয়ে গেছে, যার ফলে আসলে আমরা যদি নিজেরাও দেখি যে আমাদের লকডাউনের সময় জনসচেতনার একটা ঘাটতি রয়ে গেছে কোভিড প্রিভেনশনে। এবং এই আমাদের যে পূর্বের যে অভিজ্ঞতা, আমাদের সফল অভিজ্ঞতার আমাদের অনেক উজ্জ্বল দৃষ্টান্ত আছে। আমাদের ইমিউনাইজেশনের ক্ষেত্রে আমরা যে কোনো উন্নত দেশের সমকক্ষ ইন্ডিকেটর বহন করছি এবং আমাদের কলেরা প্রতিরোধে বা আমাদের দুর্যোগ ব্যবস্থাপনার মৃত্যুহার কমিয়ে আনার ক্ষেত্রেও কিন্তু এই সমস্ত কাজগুলো কিন্তু আমরা সম্ভব করতে পেরেছি কমিউনিটি পার্টিসিপেশনের ক্ষেত্রে। এবং আমরা আমাদের যে দীর্ঘ 11 বছরের ইউবিআর এর অভিজ্ঞতা, এখানেও কিন্তু আমরা দেখছি যে আমরা কিন্তু তখনই সফলতা পাওয়া শুরু করেছি যখন আমরা সাকসেসফুলি কমিউনিটি পার্টিসিপেশনটাকে এনশিওর করতে পেরেছি। এবং আমার কাছে মনে হয় এখানে আমাদের নতুন করে কোনো কিছু করার প্রয়োজন নেই। আমাদের যে স্ট্রেংথ, আমাদের যে সরকারি দিক নির্দেশনায় আমাদের যে সফলতাগুলোর ইতিহাস রয়েছে সেটার দিকেও যদি আমরা তাকাই, আমাদের যে এক্সিস্টিং জিও এনজিও কোলাবোরেশন, এটা একদম উপজেলা লেভেলে, ইউনিয়ন লেভেলে, গ্রাম লেভেলে কিন্তু আমাদের এই এনজিওদের প্রেজেন্স আছে। আমি মনে করি যে সরকারের গাইডেন্সে এবং এনজিও জিও এনজিও কোলাবোরেশনে এই কাজগুলো যদি আমরা করতে পারি, কমিউনিটি পার্টিসিপেশন এবং সচেতনতা বৃদ্ধি করতে পারি, তাহলে আমাদের এই কোভিড-19 চ্যালেঞ্জিং সময়ে যে নারীরা বাড়তি চাপের মধ্যে রয়েছেন, এই সমস্যা থেকে আমরা খুব সহজ এবং সুনির্দিষ্টভাবে এগিয়ে গেলে আমরা আশা করতে পারবো যে এই সমস্যার উত্তরণ সম্ভব হবে। ধন্যবাদ সবাইকে আমাকে শোনার জন্য। ধন্যবাদ অনিতা শরীফ চৌধুরী। এবারে আমরা শুনবো গাজীপুরের যুব প্রতিনিধি মোহাম্মদ জাহিদুল ইসলামের কথা। ধন্যবাদ জানাচ্ছি প্রথম আলো এবং পিএসটি থেকে এরকম একটি গোল টেবিল বৈঠকের আয়োজন করার জন্য। আর আমাকে এই আয়োজনের অংশগ্রহণ হিসেবে রাখার জন্য অসংখ্য ধন্যবাদ। কোভিড-19 সময়ে নারী এবং কিশোরীদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে যে করণীয়, সেক্ষেত্রে এসআরএসআর এবং যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে নারী এবং ছেলে মেয়ে এবং পুরুষের উভয়ের এই বিষয়ে সঠিক ধারণা থাকা দরকার আমি মনে করি। কারণ এই বিষয়ে যদি আমাদের সকলের সঠিক ধারণা থাকে উভয়েরই, তাহলে একে অপরের প্রতি সম্মান আরো বৃদ্ধি পাবে। একই ক্ষেত্রে আমাদের যখন শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করা হয়, যখন এসআরএসআর বা যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ে পাঠদান করা হয়, তখন অনেক বিষয়ই গ্যাপ করে যায় বা ওগুলো পড়ানো হয় না। অনেক ক্ষেত্রে মেয়েদের ক্ষেত্রে দেখা যায় যেমন মেন্সের সময় মেয়েদের এই বিষয়টা ছেলেদেরকে জানানো হয় না। এই বিষয়ে আমি মনে করি মেয়েদের পাশাপাশি ছেলেদেরও এই বিষয়ে জানা দরকার, কারণ আমাদেরও বাড়িতে মা বোন আছে, তাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমাদের এই বিষয়ে সঠিক ধারণা থাকতে হবে। তার পাশাপাশি এই কোভিড-19 পরিস্থিতিতে আমরা যখন বাইরে থাকি, বাইরে থেকে বাসায় আসার পর আমরা নিজেদের গোসল করে পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার পরে আমাদের কাপড়গুলো আমরা যদি নিজেরাই পরিষ্কার করি, তাহলে এই ক্ষেত্রেও আমার বাসার নারীরা সুরক্ষিত থাকে আক্রান্ত হওয়ার ক্ষেত্রে থেকে। এবং আমাদের বাসার কাজের ক্ষেত্রে নারী পুরুষের সকলকে সহযোগিতা করতে হবে। এবং এসআরএসআর এবং যৌন প্রজনন স্বাস্থ্য ক্ষেত্রে যখন আমরা সঠিক ধারণা পাবো, তখন এই সঠিক ধারণা কাজে লাগিয়ে আমরা নারীদেরকে সম্মান করতে পারবো, কিশোরীদের সম্মান করতে পারবো। কিশোরীদের ক্ষেত্রে আমাদের দেখতে হবে তাদের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে আমরা কতটুকু কাজে লাগছি, যতটুকু দরকার আমাদের তাদেরকে সহযোগিতা করতে হবে। সর্বোপরি আমি সকলকে ধন্যবাদ জানিয়ে সকলে ঘরে থাকুন, সুস্থ থাকুন, এই কথা বলে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ জাহিদুল ইসলাম, যুব প্রতিনিধি গাজীপুর। এ পর্যায়ে আমরা শুনবো সামিয়া আফরিনের কথা। ধন্যবাদ পিএসটিসি, ইউবিআর এবং প্রথম আলোকে এত সুন্দর একটি প্রোগ্রাম আয়োজন করার জন্য এবং আমাকে কিছু বলার সুযোগ করে দেওয়ার জন্য। আমাদের এই বর্তমান সিচুয়েশনে বাল্য বিবাহের পরিমাণটা দিনকে দিন বেড়েই যাচ্ছে, আর এই বাল্য বিবাহ রোধে আমাদের চট্টগ্রামে ইউথ ফোরাম খুব ভালো একটি ভূমিকা পালন করছে। আমাদের কয়েকজন ইউথ মিলে আমাদের এখানে যখন একটা বাল্য বিবাহ সংগঠিত হচ্ছিল, তখন তারা 999 কল দিয়ে পুলিশের সহযোগিতায় তারা বাল্য বিবাহটা বন্ধ করে। আমাদের দেখা যাচ্ছে যে আমাদের ইউথদেরকে অ্যাক্সেসটা কম দেওয়া হয় প্রত্যেকটা সেক্টরে। মানে সব জায়গায় যদি ইউথ অ্যাক্সেসটা বাড়ানো যায়, মানে সকল জায়গায় যদি ইউথদেরকে ইনভলভ করা হয় এবং একটা সংগঠন গড়ে তোলা হয়, তাহলে যে বাল্য বিবাহ হতে বিভিন্ন সমস্যা কিন্তু তারা ইউথরা সলভ করতে পারছে। বর্তমান সময়ে ইউথ জেনারেশনটা একটা বড় শক্তি হিসেবে দাঁড় করছে। তারা বিভিন্ন কাজে ইনভলভ হচ্ছে। যদি তাদেরকে বিভিন্ন জায়গায় সংগঠিত করা হয়, একত্রিত করা হয়, তাহলে বাল্য বিবাহ সহ বিভিন্ন যে জেন্ডার বেস ভায়োলেন্স এর সমস্যাগুলো সমাধান করা সম্ভব। কারণ ইউথদের মাধ্যমে কিন্তু যে কোনো ইনফরমেশন খুব আর্লি প্রচার করা যাচ্ছে। তাদের সেক্টরটা খুব বেশি বৃহৎ, তারা বিভিন্ন জায়গায় ইনভলভ হচ্ছে। আমরা যদি ইউথদেরকে যৌথ করে বিভিন্ন জায়গায় ইনভলভ করে তাদেরকে যদি বিভিন্ন মানে তাদেরকে যদি জেন্ডার বেস ভায়োলেন্স সম্পর্কে বা বিভিন্ন কিছু সম্পর্কে তথ্য প্রদান করা হয় এবং তাদেরকে একত্রিত করা হয়, তার মাধ্যমে তারা তাদের এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারবে এবং তাদের একত্রিত শক্তি এই বাল্য বিবাহ এবং জেন্ডার বেস ভায়োলেন্স প্রতিরোধে অনেক বড় ভূমিকা পালন করবে। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ সামিয়া আফরিন। এ পর্যায়ে আমরা শুনবো কানিজ গোফরানি কোরাইশির কথা, কম্পোনেন্ট ম্যানেজার জেন্ডার অ্যান্ড গভর্নেন্স পিএসটিসি। কানিজ গোফরানি কোরাইশি। আমরা এতক্ষণ আলোচনা শুনলাম। সর্বশেষে আমি একটুকু বলতে চাই যে আমরা পিএসটিসি দীর্ঘদিন থেকেই কিশোর কিশোরীর যৌন এবং প্রজনন স্বাস্থ্য নিয়ে কাজ করছি এবং সেই সাথে হচ্ছে জেন্ডার বেস ভায়োলেন্স প্রতিরোধেও বিভিন্ন প্রজেক্টে বাংলাদেশে বিভিন্ন জায়গায় কাজ করছি। তো এই কাজটা আমাদের অব্যাহত রয়েছে এবং এই ক্ষেত্রে আমি আরো বলতে চাই যে এই কোভিড-19 সিচুয়েশনেও আমাদের পিএসটিসির যে সকল ক্লিনিক রয়েছে, আমরা কিন্তু আমাদের ক্লিনিকগুলোকে যে কোনো উপায়ে হোক স্বল্প পরিসরে হলেও আমরা চালু রেখেছি এবং আমাদের সেবা কার্যক্রম অব্যাহত রেখেছি। এবং এই ক্ষেত্রে আমরা যে কাজগুলো করেছি এই কোভিড-19 সিচুয়েশনে, কিশোর কিশোরীদেরকে বিভিন্ন ধরনের ইনফরমেশন আমরা অনলাইন বেসড ট্রেনিং এর আয়োজন করেছি ইয়ুথদের নিয়ে এবং তাদেরকে এই কোভিড-19 সম্পর্কে সচেতনতা প্লাস হচ্ছে তাদের স্বাস্থ্য সম্পর্কে এবং হচ্ছে যৌন ও প্রজনন স্বাস্থ্য সম্পর্কে সচেতন করার আবারও চেষ্টা করেছি এবং তারা যেন এই তথ্যগুলো বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিতে পারে সেজন্য আমরা উপজেলা পর্যায়ে বিভিন্ন ধরনের হেলথ ক্যাম্প আয়োজন করে যাচ্ছি। এই কাজগুলো আমরা অব্যাহত রেখেছি এবং আমরা টিচারদেরও এই কার্যক্রমে সম্পৃক্ত করার প্রয়াস নিয়েছি। আমরা টিচারদেরকে আমরা বিভিন্ন ধরনের ট্রেনিং এর আয়োজন করছি টিচারদের সাথে, যেন হচ্ছে ওনারাও ওনাদের ছাত্রছাত্রীদেরকে এই মেসেজগুলো ছড়িয়ে দিতে পারেন। তো এই কার্যক্রমগুলো কিন্তু আমরা অব্যাহত রাখছি। মূল বিষয়টি আমি কয়েকটি বিষয় এখানে সুপারিশ উত্থাপন করতে চাই, কারণ এই কোভিড-19 সিচুয়েশনে এখানে আলোচনায় যেটি এসছে আমার কাছে মনে হচ্ছে যে দৃষ্টিভঙ্গিটা অনেক বড় একটা ব্যাপার এবং তথ্যের যে অপপ্রচার অথবা মিথ, অনেক ধরনের হচ্ছে টেবুস মিথগুলো এখন ছড়িয়ে পড়ছে, যার জন্য দেখা যাচ্ছে যে একজন স্বাস্থ্যকর্মী তার গ্রামের বাড়িতে ফিরে গিয়েছে, তাকে হচ্ছে পুকুরের ধারে একঘরে করে রাখা হয়েছে। এই যে নারীর যে হয়রানি এই কোভিড-19 সিচুয়েশনে তৈরি হয়েছে, অথবা যে আমাদের নারীরা এই স্বাস্থ্য সেবার জায়গায় আর্থিক ভাবে, এই জন্য দেখা যাচ্ছে যে এখন এই কোভিড সিচুয়েশনে নারীর যে স্বাস্থ্য সেবা নেওয়ার যে বিষয়টি সেটি কিন্তু অবহেলার শিকার হচ্ছে। কারণ এটি এমনিতেই নারীর মেয়েলি রোগ বা নারীর সেবা বলে পিছিয়ে রাখা হয়, তার ফলে এখন এই কোভিড সিচুয়েশনে সেটি আরো পিছনে চলে যাচ্ছে এবং তার ফলে কিন্তু নারীর স্বাস্থ্য সেবা বা যথেষ্ট পুষ্টি, যেটা ইমিউনিটি তৈরি করার জন্য বলা হচ্ছে, সেটি কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই ক্ষেত্রে আমার সুনির্দিষ্ট কিছু সুপারিশ আছে। আমি বলতে চাই যে মাঠ পর্যায়ে, যেটি অনিতা আপা বলার চেষ্টা করেছেন, যে মাঠ পর্যায়ে গভর্নমেন্টের কোলাবোরেশনে
আমরা এনজিওরা কাজ করছি এখনো পর্যন্ত, এবং আরো জোরালোভাবে কাজ করতে চাই। সেক্ষেত্রে তথ্য প্রদানের মাধ্যমে আরো কিভাবে কাজ করা যায় সেটার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা দরকার। আমরা MMW নামে, আমি এবং আমার পৃথিবী নামে একটি যৌন প্রজনন স্বাস্থ্য বিষয়ক কম্প্রিহেনসিভ মডিউল তৈরি করেছি। সেটি যদি আমরা স্কুল পর্যায়ে সাপ্লিমেন্টারি রিডিং ম্যাটেরিয়াল হিসেবে অ্যাপ্রুভাল পাই, তাহলে সারা বাংলাদেশে এটি ছড়িয়ে যাবে এবং কিশোরীরা তাদের বয়স উপযোগী এবং বিজ্ঞান ভিত্তিক তথ্য, যৌন প্রজনন স্বাস্থ্য তথ্য পাবে। আরেকটি বিষয় যে আমরা যে গভর্নমেন্ট হেলথ ফ্যাসিলিটিসে আমরা যে ইয়ুথ কর্নার করেছি, সেখানেও তাদের ইয়ুথদের মানসিক এবং শারীরিক স্বাস্থ্য, যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে যে কাউন্সিলিং, সেটিকেও আমরা অব্যাহত রাখতে চাই। গভর্নমেন্টের যদি সহযোগিতা, সেই ক্ষেত্রে আমাদের দৃষ্টি আকর্ষণ করছি গভর্নমেন্টকে যে এই ব্যাপারে তারা যদি আমাদের মডেলটি অ্যাপ্রুভ করে নেন, তাহলে আমরা এই মডেলটিকে নিয়ে আরো বহুদূর এগিয়ে যেতে পারবো। এর সাথে আমি যুক্ত করতে চাই যে ঘরের কাজে নারীকে সহযোগিতা করুন, এবং হচ্ছে যে যারা হচ্ছে স্বাস্থ্যকর্মী আছেন মাঠ পর্যায়ে, তাদের কাজের নিরাপত্তা, তাদের পুষ্টির নিরাপত্তা প্রদান করুন এবং তাদেরকে যথাযথ নিরাপত্তা দেওয়ার জন্য সকলে এগিয়ে আসুন। এবং হচ্ছে কিশোরীদের স্বাস্থ্যগত নিরাপত্তা, স্বাস্থ্য সংরক্ষণ এবং হচ্ছে তাদের যৌন হয়রানি থেকে মুক্ত রাখার জন্য এগিয়ে আসুন সবাই। ধন্যবাদ সবাই। ধন্যবাদ কানিজ গোফরানী কোরাশি। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। এখন সভাপতির বক্তব্য দেবেন ডক্টর নূর মোহাম্মদ, নির্বাহী পরিচালক পিএসটিসি। প্রথমে আমি সবার প্রতি কৃতজ্ঞতা জানাই, বিশেষ করে এই সিচুয়েশনে সময় নিয়ে কথা বলেছেন, আমাদের সাথে যুক্ত থেকেছেন। আমরা অনেক কথা বলেছি প্রথম থেকেই। আমি প্রত্যেকের কথার একটা করে লাইন বা একটা দুটো শব্দ আমি ব্যবহার করে আমি শেষ করতে চাই। কায়ুম ভাই যে কথাটা বলেছেন যে আমরা আজকের এই যে আলোচনা হলো, এটার একটা সার সংক্ষেপ যেটা প্রথম আলোতে প্রকাশিত হবে, সেটা নীতি নির্ধারকের কাছে প্রস্তাবনা আকারেই যাবে বিশ্বাস করি। নীতি নির্ধারকদের মধ্যে কেউ কেউ ছিলেন এখানে, আমরা নিজেরাও এটাকে নিয়ে যাব তাদের কাছে। মাশফিকা সাতায়ার উনি যে কথাটা জোর দিতে চেয়েছেন যে ডেমোগ্রাফিক ডিভিডেন্ডে নারীদেরকে বাদ দিয়ে আলাপ করলে চলবে না এবং জেন্ডার বেসড ভায়োলেন্সকে আরেকটু মানে তীব্রতর ভাবে এই এলাকাতে কাজ করতে হবে। ডক্টর আসা যে শব্দটাই ব্যবহার করেছেন, আই লাইক ইট ভেরি মাচ। মানে এই প্যান্ডেমিক সিচুয়েশন উইল নট স্টপ আস, we need to be innovative in addressing the problems and at this moment we do have. ডক্টর যিনি অন্যতম একজন ডেমোগ্রাফার বাংলাদেশের, তিনি দুটো কথা বলেছেন যেটা খুব মনে লাগার মতো। আমরা যেন ভয় না করি এবং ভয় যেন ক্রিয়েট না করি, অন্যদেরকে ভয় না দেখাই। আমরা যাই কিছুই বলি না কেন সেটা যেন তথ্যভিত্তিক হয়, মানে আর যদি গবেষণালব্ধ কিছু বলতে চাই সেটা যেন রিপ্রেজেন্টেটিভ হয়। রোকে আপা যিনি একজন নারী নেত্রী, তিনি বলেছেন সারা জীবন নারীরা লকডাউনে থাকেন। আজকে আমরা সবাই মিলে যখন লকডাউনে, তখন দেশের পরিস্থিতি কিছুটা হলেও আমরা উপলব্ধি করতে পেরেছি। উনি হাউস হোল্ড করে পুরুষের অংশগ্রহণ এই সময়ে একটা উদাহরণ হিসাবে হতে পারে এবং এইভাবেই আমাদের অভ্যাস গড়ে তুলতে হতে পারে। ডক্টর শরীফ বলেছেন যে কোভিড পেশেন্টকে অ্যাটেন্ড করতে গিয়ে আমরা নন কোভিড পেশেন্ট অনেকটা একটু হালকা করে ফেলেছি, এটাতে ফিরে আসতে হবে, সেবা জোরদার করতে হবে। আমি পাশাপাশি ডক্টর বেলালের কথাটা বলতে চাই, উনি তীব্র বিরোধিতা করেছেন, অন্য কেউ শোনেন নাই। লালকুঠি এই হসপিটালটা মানে মা শিশু স্বাস্থ্য কেন্দ্র যেটা, এটা কেন শুধু কোভিড কে দিয়ে দেওয়া হলো, তাতে করে আমাদের মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং প্রজনন স্বাস্থ্য সেবা যেটা নিয়ে আজকে আমরা কথা বলছি সেটা আসলে ব্যাহত করে দিয়েছে। আমাদের ডিজি মহোদয় অনেক কথা বলেছেন। আমরা বলি যে টার্গেট বেনিফিশিয়ারি যাদেরকে উদ্দেশ্য করে আমরা প্রকল্প নেই, তাদের সমস্যাগুলো একা তাদের নয়, এটা দায় সবাইকে নিতে হবে এবং প্রয়োজন হলো সমন্বিত উদ্যোগের।
আমি খুবই পছন্দ করেছি কথাটা, এবং আমরা সবসময় মনে করি সমন্বিত উদ্যোগ ছাড়া কোনো বৈশ্বিক অথবা এটা ইভেন যদি এটা স্থানীয় সমস্যা হয় এটা উত্তরণ করা খুব কঠিন হয়ে যায়। ডক্টর রিয়াদ অনেকগুলো কথা বলেছেন, তার মধ্যে আন্ডারলাইন যে বক্তব্য আমি ওনারটা কোট করতে চাই সেটা হলো এইটা আমাদের একটা সুযোগও করে দিয়েছে, বিশেষ করে সন্তান এবং বাবা মার সাথে ইন্টারাকশনের, কোয়ালিটি ইন্টারাকশনের যে সুযোগটা করে দিয়েছে সেটা আমাদেরকে নিতে জানতে হবে, নিতে শিখতে হবে। নীলিমা ইয়াং প্রফেশনাল, আমি তাকে সাধুবাদ দেই, উনি যে কথাটা সংক্ষেপে বলতে চেষ্টা করেছেন, ইউথ অ্যান্ড অ্যাডাল্ট পার্টনারশিপ, এটা যদি আমরা এস্টাবলিশ না করতে পারি তাহলে ইয়াং পিপলদের সমস্যাগুলো আমরা একা সমাধান করতে পারবো না। ওই যতই আমরা বলি না কেন আমাদের সহমর্মিতা আছে, তাতে খুব একটা লাভ হবে মনে হয় না। কাজেই নীলিমার কথা বলা যেটা, যে ইয়াং পিপলদেরকে সাথে নিয়ে আমাদের তাদের সমস্যার সমাধান করতে দিতে হবে। অনিতা যেটা কথা বলেছেন যে কমিউনিটি পার্টিসিপেশনটা এনশিওর করা, এবং যেটা কানিজ শেষে বলতে চেষ্টা করেছেন যে জিও এনজিও কোলাবোরেশন, কানিজ এটাও বলতে চেষ্টা করেছেন যে আমাদের কিছু দৃষ্টিভঙ্গির জায়গাতে কাজ করার প্রয়োজন আছে। অনেক ট্যাবু, সোশ্যাল ট্যাবু আছে যেটা আমাদের কে আরো পিছিয়ে দিচ্ছে, এই দিকে আমাদের একটু খেয়াল করতে হবে। আমি সর্বোপরি দুইজন যুব প্রতিনিধি, একজন জাহিদ গাজীপুর থেকে এসেছেন, আরেকজন সামিয়া চট্টগ্রাম থেকে এসেছেন, এরা দুজনে দুটো মূল্যবান কথা বলেছেন। জাহিদ বলেছেন যে মেল পার্টিসিপেশনের কথা, মানে ইভেন মাসিকের যে মানে অবস্থাগুলো বা ব্যবস্থার ব্যাপারটা আমাদের ছেলেদেরকে জানানো হয় কি, তাই সে কিন্তু বলেছে আমার বাসায় কিন্তু মা এবং বোন আছে, আমি যদি জানি তাহলে আমি ওদেরকে আরো সহযোগিতা করতে পারবো। দ্যাটস এন ওয়ান্ডারফুল কমেন্ট গিভেন বাই দ্য ইয়াং বয়। এবং আমি সামিয়ার কথা দিয়ে শেষ করতে চাই, সেটা হলো এই ইয়ুথদের অ্যাক্সেস বাড়াতে হবে। ইয়ুথদের অ্যাক্সেস যদি আমরা না বাড়াতে পারি তাহলে ইয়ুথদেরকে নিয়ে কাজ করা আসলে সম্ভব হবে না। আমি আবারও কায়ুম ভাই এবং ফিরোজ সাহেবেরকে ধন্যবাদ দিতে চাই এই ধরনের একটা প্রাঞ্জল অনুষ্ঠান করার জন্য, এবং আমি সত্যিকার অর্থেই সবাই কাছে কৃতজ্ঞতা জানাতে চাই পিএসটিসির তরফ থেকে। আমরা ভবিষ্যতেও প্রথম আলোর সাথে আরো কাজ করব এই আশা ব্যক্ত করে আমি ফিরোজ সাহেবের কাছে মাইক্রোফোন ফিরিয়ে দিতে চাচ্ছি। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ ডক্টর নূর মাহমুদ, নির্বাহী পরিচালক পিএসটিসি। আমরা আলোচনা একেবারেই শেষ পর্যায়ে বলা যেতে পারে। তো সব শেষে আরেকবার দর্শকদের উল্লেখ করতে চাই যে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আমাদের এই ভার্চুয়াল গোলটেবিল আজকে ছিল। আজকের বিষয় ছিল কোভিড-19 নারী ও কিশোরী স্বাস্থ্য অধিকার সুরক্ষায় করণীয়। যৌথভাবে এই অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম প্রথম আলো ও পিএসটিসি। আমাদের এই আয়োজনে সহযোগিতায় ছিল নেদারল্যান্ডস এম্বাসি এবং ইউবিআর অ্যালায়েন্স। তো আমরা বিশেষভাবে প্রথম আলোর পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই পিএসটিসি কে, নেদারল্যান্ডস এম্বাসিকে এবং ইউবিআর অ্যালায়েন্সকে। প্রিয় দর্শক, আমরা আজকের ভার্চুয়াল গোলটেবিল এখানে শেষ করছি। ধন্যবাদ।